নমস্কার, আমি অনুভব। নমস্কার, আমি মোনালি। স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্যের সেরা সময় আপনাদের জন্য নিয়ে আসছে বিশেষ এক নিবেদন। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে পরাধীন ভারতবর্ষের এক প্রেমের গল্প এবং স্বাধীনতা সংগ্রামের গল্প। আমাদের আজকের নিবেদনের নাম স্বাধীনতা। এবং এই নিবেদনটি আমরা সেই সব মানুষের শ্রদ্ধার্ঘ্যে সাজিয়ে রাখছি যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন স্বাধীনতা সংগ্রামের জন্য, আমাদের এই ভারতবর্ষের জন্য। আমাদের গল্পে রানী লক্ষ্মীবাঈ খুব গুরুত্বপূর্ণ চরিত্র। আমাদের নায়ক সূর্য রানী লক্ষ্মীবাঈর ভাব শিষ্য। কীভাবে সূর্যকে অনুপ্রেরণা দেবেন রানীমা, সেই গল্পও তুলে ধরব আমরা। শুরু হচ্ছে আজকের নিবেদন। 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত কাহিনী স্বাধীনতার প্রথম পর্ব। গল্প পাঠে অনুভব, সায়ন্তী ও সুদীপ। গল্পের সূত্রধর আমি মোনালি। আমি অনুভব। বহুদিন ধরেই ইচ্ছে ছিল পরাধীন ভারত নিয়ে কাজ করব, কিন্তু কোনোভাবে সুযোগ হচ্ছিল না। অবশেষে যে জিনিসটা হাতে পেলাম সেটা আমায় যেমন অবাক করলো তেমন আনন্দও দিল। জিনিসটা একটা ডায়েরি, যার বয়স 250-রও বেশি। ডায়েরিটা দিল অভিদা, আর সেটা দিয়েই বলল, বানিয়ে বানিয়ে তো অনেক গল্প লিখিস তোরা, আমিও লিখি। এটা একদম অথেন্টিক লেখা। সিপাহী বিদ্রোহ নিয়ে অনেক তথ্য পাবি। সিপাহী বিদ্রোহ মানে 1857? বললাম, এটা তুমি কোথায় পেলে দাদা? প্রশ্নটা শুনে দাদা রেগে গেল কেন তা আমি বুঝলাম না ঠিক। সে বলল, অত জেনে কি করবি, পড়ে দেখ। অনুভব বন্ধুরাতে এই ডায়েরি নিয়ে কাজ করবি কিনা সেটাও ভেবে দেখতে পারিস। ডায়েরিটা রেখে দিয়েছিলাম আমি। তারপর 3 রাত 3 দিন জেগে ডায়েরি শেষ করলাম পড়া। আমি কি পড়লাম সেটা আপনারা শুনেই দেখুন না, আমি সেটা তুলে দিচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, এই ডায়েরির লেখিকা হলেন কৃষ্ণা নামক এক মহিলা। এবার দেখুন এই ডায়েরিতে কি অমূল্য জিনিস লুকানো ছিল। পয়লা জানুয়ারি আমি খবর পেলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি নতুন একটা নিয়ম চালু করবে। কী নিয়ম জানি না, তবে এই খবর আমি পেলাম আমার বাবার থেকে। আমার বাবা ভুবনেশ্বর শহরের জমিদার গৌরীশঙ্কর উপাধ্যায়ের নায়েব। আমার বাবা খুব ভালো মানুষ, মানে সাথে পাচে থাকেন না উনি, কিন্তু মাঝে মাঝে জমিদার বাবুর সঙ্গে কথা কাটাকাটি লাগে। এটার প্রধান কারণ জমিদারবাবু একদমই স্বদেশী ভাবাপন্ন নন, কিন্তু আমার বাবা উগ্রভাবে না হলেও স্বাধীনতা সংগ্রামীদের সমর্থন করেন। আমি জানি যে অনেক সংগ্রামী আমাদের বাড়িতে লুকিয়ে থাকে, আর সেই সংগ্রামীরা বাড়িতে থাকার প্রভাব পড়ল বাড়িতে, বিশেষ করে আমার ভাইয়ের উপর। আমার ভাই সূর্য আমার থেকে বছর 3 ছোট। আমার বয়স এখন 25, আমার ভাইয়ের বয়স 22। আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা ছেলে ও একটি মেয়ে আছে। জমিদার বাবুর নিজের ছেলে নেই, আছে 2 মেয়ে। সেক্ষেত্রে জমিদার বাবুর জমিদারি পাচ্ছে তার ভাগ্নে, আর জমিদার বাবুর সেই ভাগ্নের সঙ্গেই আমার বিয়ে হয়েছে। জমিদার বাবুর বড় মেয়ের নাম সরস্বতী, আর ছোট মেয়ের নাম কাদম্বিনী। তা এই কাদম্বিনী মনে মনে ভাইকে পছন্দ করে, কিন্তু ভাই সেটা লক্ষ্যও করে না। কাদম্বিনী দেখতে সুন্দর হলেও তার মন ভালো না। আমাদের দেশে যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদের মধ্যে অদ্ভুত একটা স্বভাব আছে, দেশ স্বাধীন না হলে তারা নাকি বিয়ে করবে না। এমনকি কোনো মেয়েকে ভালো লাগাও নাকি পাপ। অবশ্য আমি জানি যে মনে মনে ভাই সরস্বতীকে পছন্দ করে,
আর সেটাই কাদম্বিনী সহ্য করতে পারে না। কারণ ভাই সরস্বতীর সঙ্গে মিশুক, সেটা কাদম্বিনী মানতে পারে না। এটার প্রধান কারণ হচ্ছে সরস্বতীকে কাদম্বিনী পছন্দ করে না, সরস্বতীকে হিংসা করে। এই কথা জমিদারির সবাই জানে। এটা এখন সবার কাছে হাসির বিষয়। দরজা টোকা পড়ে ফিরে তাকালাম, দেখলাম সরস্বতী এসেছে। ওকে ভেতরে ডাকলাম। ঘরে এসেও বলল, বৌদিদি শুনছো? কি শুনবো? আমার কাছে তো কোনো খবর নেই। কথাটা বলার কারণ, কি খবরের কথা বলছে সরস্বতী তা আমি জানি না। সরস্বতী জানালো আমাকে যে ইংরেজ সরকার একটা নতুন নিয়ম চালু করেছে, যার জন্যে দেশ জুড়ে বিদ্রোহ লেগেছে। আমি জিজ্ঞেস করলাম, তুই এটা কিভাবে জানলি? এটা কে বলল তোকে? আমি আর কিভাবে জানবো বলো? তোমার স্বামী মানে আমার দাদা এটা বলল। চিন্তা শুরু হলো আমার। না, অন্য কারোর জন্য না, চিন্তা আমার ভাইকে নিয়ে। চিন্তা কারণ ভাই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত, ভাই একটা সংগ্রামী দলের সঙ্গে যুক্ত। শুনেছি সংগ্রামীদের শেষ করার জন্যই নাকি এসব নীতি চালু করেছে ইংরেজ সরকার। আমি বিড়বিড় করলাম, ভাই কি এটা জানে না? তবে সরস্বতী বলল, তোমার ভাইকে নিয়েই আমার চিন্তা বৌদিদি। ওর চিন্তা হওয়া স্বাভাবিক, সেটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু যাকে নিয়ে ভয়, সে যদি এটা না বুঝে তো কি করার? উত্তর দিতে পারলাম না আমি। ইংরেজ সরকার 100 বছর কাটিয়ে ফেলেছে আমাদের দেশে, তারপরেও ওদের লোভ আকাশ ছোঁয়া। এই আকাশচুম্বী লোভ কি দমন করা সম্ভব? জানা নেই, কারুর জানা নেই। 2রা জানুয়ারি 1857। আজ 2 দিন হলো ভাই বাড়ি নেই। জমিদার বাড়ির প্রতিটা মানুষ জানে ভাই এখন ভুবনেশ্বরের বাইরে, কিন্তু আসল সত্যিটা একমাত্র আমি জানি। ভাই এখানেই আছে আর দিব্যি দেশের কাজ করছে। বিদ্রোহ কীভাবে এগোনো হবে, কে কোন কাজ করবে, এইসব নিয়ে আলোচনা চলছে ওদের গোপন ডেরায়। এসব ব্যাপারে আমি কিছুই জানতাম না। কিন্তু কাল যখন সরস্বতী নতুন নীতির কথা বলল, আমার বুক ধড়াস করে উঠল। ভাই এই নীতির বিরুদ্ধে যাচ্ছে। আমার স্বামী সরকারি চাকরি করেন, কিন্তু মনে মনে উনিও স্বদেশী ভাবাপন্ন। আজ বাড়ি ফিরে উনি বললেন, হ্যাঁ, তা তোমার ভাইটি কোথায়? সে কি বাড়ি ফিরেছে? আমি কোনো জবাব দিতে পারলাম না। উনি কি বুঝলেন তা আমি জানি না। উনি বললেন, হ্যাঁ, তাই এবার একটু ওকে সাবধান হতে বলো, তা না হলে যে কোনো দিন, একদম যে কোনো দিন ধরা পড়ে যেতে পারে। যে কোনো দিন ধরা পড়বে মানে? ওহো, সরকার তো ধরপাকড় শুরু করে দিয়েছে। স্বদেশী ধরছে আর মারছে, ধরছে আর মারছে। সূর্য যেভাবে কাজ করছে, কিছুদিনের মধ্যে না ধরা পড়ে যায়। আমার বুক আবার কেঁপে উঠল। ভাইকে অনেকদিন বলেছি সাবধানে কাজ করবি তুই, কিন্তু কে কার কথা শোনে? আমার কথা শুনলে তো ধরা পড়লে কি সাংঘাতিক জিনিস হতে পারে, সেটা একবার ভাবার চেষ্টা করলাম। কিন্তু পুলিশের অত্যাচার কেমন তা আমি বুঝে উঠতে পারলাম না। আমি বললাম, আপনি কি ওকে খুঁজে আনতে পারবেন? যদি পারেন তবে বাড়িয়ে নিয়ে আসুন না, তারপর না হয় সরকারের বিরুদ্ধে কাজ করতে মানা করা যাবে। আমার কথা শুনে উনি হাসলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বছর 4 বিয়ে হওয়ার পরেও এই মানুষটাকে চিনতে পারলাম না। কাজের ফাঁকে যেটুকু কথা বলেন তা বোঝার সাধ্য আমার নেই। বেশ কিছুক্ষণ নীরব থেকে উনি বললেন, যে একবার স্বদেশী মন্ত্র দীক্ষা নিয়ে স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠেছে না, তাকে ধরে রাখা খুব মুশকিল।
ভাইকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। ছোট থেকে মায়ের আদর আর ভালোবাসা দিয়ে ওকে বড় করে তুলেছি, আর ভাই তার ফল কি দিচ্ছে? বৌদিদি, একটা চেনা গলা শুনে দরজার দিকে তাকালাম। কাদম্বিনী এসেছে আমাদের ঘরে, আমাদের কথা শুনছিল। কি রে, বাইরে কেন, ভেতরে আয়। চোখ মুখের একই অবস্থা। দাদা, সূর্য কোথায় সেটা সত্যিই জানো না? গলা নিষ্ঠুর কণ্ঠ। এটা কি অভিনয়? কিন্তু এই প্রশ্ন কেন? কাদম্বিনী বলল, বাড়িতে পুলিশ এসেছিল, নায়েব কাকার বাবাকে শাসিয়ে গেছে। নতুন নিয়ম মারফত বাবার সব জমিদারি নাকি ওরা কেড়ে নেবে। তাছাড়া আরো কি সব নিয়ম নীতির কথা বলছিল। নিয়ম নীতি? সেটা কি? আপনি জানেন কিছু? আমি প্রশ্ন করলাম, কিন্তু উত্তর পেলাম না। উনি ইশারায় না বুঝিয়ে দিলেন, মানে উনি জানেন না কিছু। আমার ভয় করছে। সেটা কাদম্বিনী বুঝেছিল। সেটা বুঝেই শান্ত অথচ নিষ্ঠুর গলায়ও বলল, বৌদিদি, সূর্যকে একটু সামলে রেখো এবার, নইলে ওর যে প্রাণনাশ হয়ে যাবে। উত্তর দিতে পারলাম না। উৎকণ্ঠা যেন তীব্র হলো আরো। এত বাজে কথা কবে থেকে বলছিস তুই? হ্যাঁ, সূর্যর যদি বিপদ হয় নিজেকে বাঁচানোর ক্ষমতা সে কিন্তু রাখে, আর যদি সে নাও রাখে আমি ওকে বাঁচাবো। কাদম্বিনী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে গেল ঘর থেকে। তেসরা জানুয়ারি, পুরো 3 দিন বাদের পর ভাই বাড়ি ফিরল। হাতে কাপড় বাঁধা, মাথায় ফট্টি বাঁধা, সেই ফট্টিতে হালকা রক্তের দাগ। আমি যখন সবে চেঁচিয়ে উঠতে গেছিলাম, ভাই বলল, দিদি, তোমার কোনো ধারণা আছে যে দেশে কি হচ্ছে? খবর রাখো তুমি দেশের? আমি কি বলবো তা বুঝে পেলাম না। শুধু একটাই প্রশ্ন করলাম, কি হয়েছে ভাই? কিসের কথা বলছিস তুই? ভাই খাটে বসে মাথায় হাত রাখল। বেশ চোট পেয়েছে, সেটা বুঝলাম। কিছুক্ষণ চুপ থেকে ভাই আবার বলল, গোটা দেশ আজ উত্তাল হয়ে উঠেছে দিদি। তার কারণ একটাই, ইংরেজরা পুরো দেশ নিজেদের কবলে করে নিতে চায়, আর তার জন্য ওরা নতুন নিয়ম চালু করেছে, যার নাম সত্য বিলুপ নীতি। সত্য বিলুপ নীতি? সেটা কি? আরে তুমি দেখছি কোনো খবরই রাখো না। সত্য বিলুপ নীতি এমনই একটা নীতি যেটা দিয়ে পুরো দেশ কিনে ফেলা যায়। যে রাজ্যের রাজার বা রানীর কোনো বংশধর নেই, তাদের রাজ্য সরাসরি চলে যাবে ইংরেজদের হাতে। সেক্ষেত্রে একটা ছেলে থাকা অতি আবশ্যকীয় দিদি, কারণ মেয়েরা তো সাধারণত সিংহাসনের অধিকারিত্ব পায় না। ওরে বাবা, তার মানে তো খুব সাংঘাতিক ব্যাপার। আর এটার আরেকটা মানে দাঁড়াচ্ছে, জমিদার বাবু মৃত্যুর পর আমরা অসহায় হয়ে পড়ব। সেটাই তো চিন্তা দিদি, সেটাই বড় চিন্তা। সরস্বতী বা কাদম্বিনী কেউই তো জমিদারি পাবে না। কথাটা বললে ভাই বেশ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবার বলল, সবচেয়ে বড় কথা কি জানো দিদি, আমাদের দেশের এই মানুষজন না এই পরাধীনতার গ্লানিতেই ভুগতে বেশি পছন্দ করে। এই দেখো না, জমিদার বাবুকেই দেখো, এত কিছুর পরেও ইংরেজদের গোলামি করে যাচ্ছেন, এত কিছুর পরেও ওনার। ভাইকে থামিয়ে দিয়ে বললাম, জমিদার বাড়িতে দাঁড়িয়ে জমিদার বিরুদ্ধে যাওয়া উচিত না। রাজদ্রোহী হয়ে যাব ভাবছো? ভাই, ইংরেজরা কিন্তু স্বদেশীদের ধরে জেলে পুরছে, ধরপাকড় করছে আর ফাঁসি দিচ্ছে। খবরটা কে দিল? জামাইবাবু? আমি ইশারায় হ্যাঁ বুঝলাম। আমার উত্তর দেখে ভাই বলল, ঈশ্বর, জামাইবাবুকেই বা দোষ দিই কিভাবে? উনিও তো সরকারি চাকরি করেন। ভাই হাসছে কেন তা আমি বুঝলাম না। ভাই নীরবে কিছুক্ষণ বসে থাকলো, মাথায় হাত দিয়ে। তারপর আবার বলল, তুমি লর্ড ডালহাউসির নাম শুনেছ? নামটা চেনা লাগলো। আমার স্বামীও এরকম একটা নাম বলছিল বটে। আমি ভাইকে সেটা বললাম।
আমার উত্তর শুনে ভাই বলল, যদিও ওনার নাম জেমস ব্রাউন রেমসে, কিন্তু উনি ওই লর্ড ডালহাউসি নামে বেশি পরিচিত। আমি প্রশ্ন করলাম, কিন্তু তাতে সমস্যা কোথায়? রামসে সাহেব করেছেনটা কি? ভাই আবার হাসল, বলল, কি বলছো দিদি তুমি? সত্যবিলোপ নীতি তো ওনারই তৈরি করা গো। এই নীতির জন্য অওয়াদ আর অযোধ্যার মতন কিছু রাজ্য ইংরেজদের অধীনে চলে গেছে। যদিও ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই নীতির বিরোধিতা করেছেন, হয়তো তিনি এবার ইংরেজদের বিরুদ্ধে লড়াইটা শুরু করবেন। আমি অবাক হলাম, একজন মহিলা হয়ে অতগুলো ইংরেজ সেনাদের বিরুদ্ধে লড়বেন? উনি কি পারবেন? ভাই বলে উঠল, পারবেন। পারলে রানীমাই একমাত্র পারবেন দিদি। এটা আমি বিশ্বাস রাখি যে রানীমা ঠিক পারবেন। উনি যদি না পারেন, তবে তবে আমার মতন কিছু ব্যক্তির মনের জোর একদম কমে যাবে। কথাটা বলে ভাই কি যেন ভাবল। ভাবনার বিষয়টা বুঝলাম, কারণ ও দরজার বাইরে তাকিয়ে বসে থাকলো। জানি না দিদি, রানীমাই দেশকে উদ্ধার করতে পারবেন কিনা, কিন্তু এই সাহস বা কজন দেখাতে পারেন বলো তো? বলল ভাই, না, এটা স্বীকার করতেই হবে। এই সাহস খুব কম মহিলাই দেখাতে পারেন। যদি এইভাবে নিজের প্রাণ বিপন্ন করে প্রজাদের প্রাণ বাঁচান, তবে না উনি রানী হলেন। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ভাই, রানীকে কোনোভাবে সাহায্য করা যায় না? গা করা যায়, কিন্তু করব কিভাবে? ভাই সে কথাটা শেষ করতে পারল না, কারণ সরস্বতী ঘরে এসেছেন। ওর চোখ মুখ দেখেই বুঝেছিলাম ও ভীত এবং চিন্তিত। তুমি ঠিক আছো তো সূর্য? শুনলাম তুমি নাকি আহত। সরস্বতীর প্রশ্নতে ভাই হাসল। হাসির কারণ আমি জানি, কিন্তু সেটা ভাই বুঝবে কেন? আমি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নিজের ভয়ের কথা বলি না কাউকে, কিন্তু সরস্বতী ভাইকে ভালোবাসে। সে কেন বুঝবে হাসির কারণ? সে ভয়ই বা চাপবে কিভাবে? তুমি হাসছো? আজ তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে সেটা ভেবেছো? ভাই ধীর পায়ে গিয়ে গেল সরস্বতীর দিকে। ওর কাঁধ দুটো ধরে ভাই শান্ত গলায় বলল, ইংরেজদের মাথায় তো বুদ্ধি নেই যে ওরা আমার জীবন শেষ করবে। সরস্বতী, আমি না তিতুমির নই যে বাঁশের কেল্লা বানানোর মতন ভুল আমি করব। আমি যা করি সবার সামনে করি। সেটাই আমার ভয়, তুমি কারোর কথা শুনবে না। আর এদিকে পুলিশ হানা দিচ্ছে আজকাল বাড়িতে। প্রশ্ন করলাম, বাড়িতে পুলিশ এসেছে বুঝি? সরস্বতী বলল, এসেছে বই কি, গিয়ে দেখো না, এখনো আছে সেই পুলিশ। বাবার সঙ্গে কথা বলছে সে। ভাই দাঁড়িয়ে উঠল, মুখে হঠাৎ পরিবর্তন এলো। বুঝলাম নিজের রাগ চাপার চেষ্টা করছে। ভাই শান্ত অথচ কঠিন গলায় বললে, সর্ষের মধ্যে ভূত মনে হচ্ছে। তা না হলে এই বাড়িতে পুলিশ কেন? ওটা করেই ভাই ছুটে বেরিয়ে গেল। আমিও গেলাম ভাইয়ের পিছু পিছু। যা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। ভাইয়ের সঙ্গে জমিদার বাবুর আলোচনা ঘরের সামনে এলাম। তখন সেই পুলিশ বলছে, জমিদার, বলো, স্বদেশী মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত তাহাদের কোথায় লুকিয়ে রাখিয়াছ? Where are those Swadeshis? জমিদার বাবু বেশ কিছুক্ষণ বসে থাকলেন, তারপর আমতা আমতা করে বললেন, সাহেব, যদি সত্যি স্বদেশী আমাদের এখানে থাকতো, আমি কি তোমাদের জানাতাম না? সাহেবও চেঁচিয়ে ওঠে, Don't give me those lame excuses, Zamindar. Tell me, where are those Swadeshis? তোর জমিদার বাবু দিতে পারলেন না, বরং ভাই চেঁচিয়ে উঠল, আমি এখানে সাহেব, মুখোমুখি হও আমার। সাহেব ভাইয়ের দিকে ঘুরতেই চিনলাম এই সাহেবকে। ইনি গ্রেগারি সাহেব। আমার স্বামী বলেছিল এনার নাম। একবার আলাপও হয়েছিল এনার সঙ্গে। জমিদার বাবু অবাক হয়েছেন, তাই হয়তো উনি বললেন, সূর্য, তুমি স্বদেশী? ভাই এই প্রশ্নের উত্তর দিল না। ও স্ত্রীর দৃষ্টি গ্রেগারির দিকে।
সাহেব বলে উঠল, ওয়েল সূর্যা, তুমি নিজে ধরা দিতে আসিলে, তবে ধরা তুমি দিতেই। এটা আমি চ্যালেঞ্জ ধরিয়াছিলাম, আর সেটা তুমি সত্যি করিয়া দিলে। ভাইয়ের মুখে অসম্ভব দুঃসাহসিকতার ছাপ। সে সাহসিকতার দৃঢ় কণ্ঠে বলল, সাহেব, তুমি ভুলে যাচ্ছ এই দেশটা আমাদের। আমরা তোমাদের পুষেছি বলেই তোমরা ফুলে ফেপে উঠেছ। যদি ভারতবাসী চায়, তোমাদের এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবে এখান থেকে। Confidence is good, but overconfidence is a rat in front of Britishers. You know? তোমার কথাই তোমায় ফিরিয়ে দিলাম সাহেব। আত্মবিশ্বাস ভালো, কিন্তু সেটা বেড়ে গেলেই তো পতন অনিবার্য। ভাইয়ের গলায় আবার দৃঢ়তা দেখা দিল, আর সেটাতেই সাহেব রেগে গেল আরো। সাহেব চেঁচিয়ে উঠল, আপনি এখন আসতে পারেন ইন্সপেক্টর গ্রেগরি। আগে প্রমাণ করুন এই বাড়িতে স্বদেশী আছে, আর আমি স্বাধীনতার সঙ্গে যুক্ত। তারপর না হয় আসবেন এখানে রেইড করতে। সাহেব শুধুমাত্র ওকে, but I will not leave you বলে উঠল। ভাই হেসে বলে উঠল, You can't prove anything, Inspector Gregory, so you can leave now. সাহেব বেরিয়ে গেল। তারপর বেশ কিছুক্ষণের নীরবতা। জমিদার বাবু মাথা নিচু করে বসে আছেন। ভাই একবার ওনার দিকে তাকিয়ে এগিয়ে গেল ওনার দিকে, তারপর শান্ত গলায় বলল, নিজের জীবনে এইভাবে কেন বিপদ ডেকে আনছেন জমিদার বাবু? আমি না হয় দিদির মুখ চেয়ে কিছু বললাম না, কিন্তু অন্য স্বদেশীরা তো আপনাকে ছাড়বে না। উত্তরে জমিদার বাবু যেটা বললেন সেটা আমার একদম ভালো লাগলো না। আমার ভাইয়ের সঙ্গে কি আমার মামা শ্বশুরের শত্রুতা শুরু হলো? তবে কি আজ থেকেই? জানি না, সত্যিই জানি না। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ সূর্য? প্রশ্ন করলেন জমিদার বাবু। ভাই উত্তর দিল না, কেবল হাসলো শুধু। হাসির কারণ অনেক আছে, সেটা আমি জানি। ভাই বলল, না, সাবধান করে দিচ্ছি মাত্র। লর্ড ডালহাউসির নতুন নিয়মের ব্যাপারে শুনেছেন তো? ডক্টরিন অফ ল্যাপস, মানে সত্য বিলুপ নীতি। বংশধর হিসেবে পুত্র সন্তান না থাকলে রাজত্ব বা জমিদারি কেড়ে নেওয়া হবে। দিদি আর জামাইবাবুকে এইভাবে পথে বসাবেন? কি বলতে চাইছো? আমি আমার পরিবারকে পথে বসাচ্ছি? আপনার কাজই সেটা বলে দিচ্ছে জমিদার বাবু। ভাইয়ের গলা আরো শান্ত, আরো দৃঢ়, আরো কঠিন। এ আমার ভাই না, এ কোন স্বদেশী দলের নেতা? ভাই আবার বলল, জমিদার বাবু, রাজদ্রোহিতার কোনো শাস্তি হয় না, কারণ রাজা যদি ঠিক না থাকে রাজদ্রোহিতা হবেই। কিন্তু দেশদ্রোহীরা কোনোদিন পার পায় না জমিদার বাবু। যদি নিজেকে বাঁচাতে চান, নিজের দেশকে আর দেশের প্রজাকে ভালোবাসতে শিখুন। দেশবাসী উত্তাল হয়ে আছে, আমি আসি। জমিদারের বিরুদ্ধাচরণ করা মানে রাজদ্রোহিতা করা। কিন্তু যারা দেশদ্রোহিতা করলে, ইংরেজ সাম্রাজ্যে যদি তাদের গোলামি করে থাকা যায়, তবে দেশদ্রোহী বা রাজদ্রোহীর তকমা লাগবে না। যারা স্বদেশী মন্ত্রে দীক্ষা নিয়েছে, তারা ইংরেজ সাম্রাজ্যের ভিত না নাড়িয়ে ছাড়বে না। দেশের স্বাধীনতাই তাদের একমাত্র লক্ষ্য। দেশ মাতৃকার সেবায় তারা নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত। ছেলে মেয়ে নির্বিশেষে স্বাধীনতার দীক্ষা নিয়ে প্রাণপাত করছে। তরুণ তরুণীর রক্ত বিফলে যাবে না। ভাই যে দলের সঙ্গে যুক্ত, সেই দলের মাথা হলো রাধা নামের একটি 26 বছরের মেয়ে। 2 বছর আগে তার স্বামী মারা যান ইংরেজ সরকারের গুলিতে। তারপর থেকে সে ইংরেজ সরকারকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর। এই রাধার কথা ভাইয়ের কাছে আগেই শুনেছিলাম, এবং আমার স্বামীকে ওর কথা বলেছিলাম। সেটা শুনে উনি বলেছিলেন, বেশ তো, রাধার দায়িত্ব না হয় আমি কাঁধে তুলে নিলাম। তাছাড়া ও যখন সূর্যর বন্ধু, দায়িত্ব নিতে আবার অসুবিধা কোথায়? উনি আমাকে এটা বলেছিলেন। আমি যখন বলেছিলাম
আপনি আপত্তি করছেন না? আহা, আপত্তি কেন করব? দেশ কতদিনই বা পরাধীন হয়ে থাকবে বলো তো? একদিন না একদিন তো এই সংগ্রাম লাগবেই। এটা নিয়ে ভেবে লাভ নেই কিছু। দাদার দলে সভ্য 5 জন, ভাই, ইন্দ্রনাথ, কঙ্কাবতী, বলরাম এবং রাধা স্বয়ং। ইন্দ্রনাথ রাধার দেওর ও স্বামী মারা যাওয়ার পর রাধাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন ইন্দ্রনাথ। যদিও ইন্দ্রনাথ নিজেকে এই দলের সভ্য আর ভাইয়ের বন্ধু বলে দাবি করে, তবুও কেন জানি না রাধা আর ভাই একে এড়িয়ে চলে। আর 4 বছর হলো ভাই স্বদেশী দলে যোগ দিয়েছে, কিন্তু তবু ভাইকে অন্যরকম লাগে। যতবারই ভাইকে জিজ্ঞেস করি ওকে ও বলে, ও কিছু না দিদি, তোমার মনের ভুল। নিজের হাতে বড় করেছি, মানুষ করে তুলেছি, তার পরিবর্তন চোখে পড়তে বাধ্য। একদিন হঠাৎ করে ভাই বলল, দিদি আমার সঙ্গে তোমায় একটা জায়গায় যেতে হবে এক্ষুনি। কোথায় যাব তার জিজ্ঞেস করলাম না, কারণ উত্তরও দেবে না। কাজেই আমি চুপ থাকলাম। শুধু বেরোবার আগে জিজ্ঞেস করলাম, আমি যে বাড়ি নেই সেটা যদি বাবা বা জমিদারবাবু কানে যায় তখন কি হবে? ভাই কোনো উত্তর দিল না, শুধু মৃদু হাসল। হাসির কারণ আমি জানি, অনেক কারণ আছে। ও বলল, কে বলবে? কাদম্বিনী? সে নিজেই জানবে না, ভেবো না। ভাববো না? এগুলাম। রাধা, ইন্দ্রনাথ, কঙ্কাবতী এবং বলরাম নামগুলোর সঙ্গে পরিচয় থাকলেও নামের আড়ালে মানুষ এবং তাদের চেহারাগুলোর সঙ্গে পরিচিত ছিলাম না। রাধা উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠল, ঈশ্বর কৃষ্ণা, তোমার কথা সূর্যের মুখে এত শুনেছি যে একদিন তোমায় নিয়ে আসতে বলেছিলাম। তার মানে আমাকে এনারা চেনেন যেমন আমি এনাদের চিনি। ইন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে আমাকে জায়গা ছেড়ে দিল। আমি ইন্দ্রনাথের জায়গায় বসলাম। ভাই আমার পিঠের কাছে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, এত জরুরি তলব? প্রশ্নটা রাধাকে করা হয়েছে, যেটার উত্তরে রাধা বলল, ইংরেজ সরকার যেভাবে অত্যাচার শুরু করেছে তাতে ওদের দমিয়ে রাখাই কঠিন। অন্তত আমাদের হাতে যদি অস্ত্র ছাড়াই সমস্ত যুদ্ধ জেতা যায় রাধাদি, যদি একটু বুদ্ধি প্রয়োগ করা যায়। ভাইয়ের কথায় সবাই অবাক হলো। ইংরেজদের বিরুদ্ধে বুদ্ধি প্রয়োগ? আমিও অবাক হলাম অন্যদের মতো। ভাই কিছুক্ষণ চুপ থেকে বলল, রাধাদি, তোমার মনে আছে বেশ কয়েক বছর আগে তুমি রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলে? রাধা ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল। আর সেই উত্তর দেখে ভাই পাঞ্জাবির পকেট থেকে একটা চিরকুট বার করল। কিসের চিরকুট এটা? ভাই সেটা রাধাকে দিল। সেটা বেশ কিছুক্ষণ ধরে পড়ার পর রাধা অবাক হলো। ও বলে উঠল, রানী লক্ষ্মীবাই? লক্ষ্মীবাই। তবে চিঠিটা ওনার লেখা না, অন্য কোনো এক গুপ্ত ব্যক্তি লিখেছেন। এবার কথা বলল কঙ্কাবতী। কিন্তু আমাদের কথা উনি জানলেন কিভাবে? আমাদের খবর দিল কে? এটাও একটা প্রশ্ন বটে। ভুবনেশ্বরের একটা দলের খবর রানী লক্ষ্মীবাই অবধি পাঠালো কে? এর একটা জুৎসই উত্তর বলরাম বলল। এটা কোনো কথা হলো? যে দলে সূর্য আর রাধাদির মতো সভ্য আছে সেই দলের খবর রানী এলিজাবেথ অবধি যাওয়াও অস্বাভাবিক নয়। আমরা সবাই হেসে উঠলাম। সেই হাসির দমকে মনে হতেই পারে যে এই ঘরে কোনো উৎসব হচ্ছে। সেই হাসির দমক থামল ইন্দ্রনাথের একটা কথায়, শুধু বৌদিদি আর সূর্য কেন? আমি কি কোনো কাজ করি না? ভাই আর রাধার মধ্যে একটা চোখাচোখি হলো বলরাম আর কঙ্কাবতীর মধ্যেও। খানিক বিরতির পর রাধা আবার জবাব দিল, তুমি যে কাজ করো তাতে কোনো সন্দেহ নেই, তবে সূর্য না থাকলে দল হয়তো দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারতো না। কাজের পার্থক্য আছে। হ্যাঁ,
ওই সূর্য কাজ করে আর ইন্দ্রনাথ অকাজ করে। বলরামের কথা শুনে সবাই আবার হাসলো। আর তাতে ইন্দ্রনাথের মুখের কি অবস্থা হলো তা লিখে বোঝানো যাবে না। ও আশা করেছিল ওকে নিয়ে লাফালাফি হবে, কিন্তু সেটা হলো না দেখে ওর মনে যে কতটা বিষ ঢুকে গেল তা লিখে বোঝানো যাবে না। বলরাম বলল, তা রানীমা যখন ডেকে পাঠিয়েছেন তখন তো নিশ্চয়ই একবার যেতে হয়, তাই না? রাধা হ্যাঁ বোঝালো। ইন্দ্রনাথের ইচ্ছে ছিল ও যাবে, কিন্তু রাধা সেখানেও বাধা দিল। না থাক, ইন্দ্রনাথের গিয়ে লাভ নেই, তার চেয়ে আমি আর সূর্য ভাইই যাব। যদিও সূর্য ওখানে গিয়ে কি বলবে তা আমি এখনো জানি না। রাধার প্রশ্নের উত্তর কঙ্কাবতী উত্তেজিতভাবে বলল, এতে ভাবার তো কিছু নেই রাধাদি। সূর্যদার সঙ্গে এটা নিয়ে সেদিনই কথা বলেছিলাম আমি। ইংরেজ পাদ্রীরা ধরে ধরে সাধারণ মানুষদের ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, এটাই কি যথেষ্ট নয় বলার জন্য? ভাই ইশারায় না বুঝিয়ে দিয়ে বলল, শুধু এটা বললে তো হবে না কঙ্কাবতী, আর সমস্যাটা জানাতেই হবে রানীমাকে। যদি একটা সমস্যা নিয়ে যাই তবে আমাদেরই মান সম্মান থাকবে না। রাধাদি। সবাইকে ছেড়ে রাধাদির দিকে তাকালো ভাই। তুমি রানীমাকে লিখে দাও যে আমরা যাব, তবে এ মাসে হবে না, কারণ কিছু কাজ আছে। উনি যদি আমাদের জন্য সামনের মাসে অপেক্ষা করেন তাহলে খুব ভালো হয়। সবাই সহমত হলেও ইন্দ্রনাথ যেন সহমত হতে পারল না। যদিও এই কথার প্রতিবাদ সে করল না, কেবল প্রশ্ন করল, তাহলে এটাই শেষ কথা যে বৌদিদি আর সূর্য লক্ষ্মীবাইয়ের কাছে যাচ্ছে? এত জোর সবাই দিচ্ছে বলে আমি কোনো কথা বললাম না, কিন্তু আমার মনে খালি কু ডাকতে লাগলো। কু ডাকার কারণ বলি এবার। ইন্দ্রনাথ যে প্রশ্নটা করলো সেটা হয়তো খুব সাধারণ, কিন্তু যেভাবে বলল সেটা কোনোভাবেই সাধারণ না। বলরাম আমার ভয়কে সত্যি করে দিয়ে বলল, তোমার রাগ হচ্ছে নাকি ইন্দ্রনাথ? যদি হয়েও থাকে তাহলে সেটা চেপে রাখো, কারণ এখানে রাগ দেখিয়ে না কোনো লাভ নেই। ইন্দ্রনাথ কিছু না বলে শুধু হাসলো। হয়তো হাসিটাই ওর প্রতিবাদ। কঙ্কাবতী বলল, কিন্তু সূর্যদা, রানীমা যে তোমার কথা শুনবেন এটা নিয়ে এত জোর কিভাবে পাচ্ছ? ভাই বলল, জোর না, সুযোগ। কথা বলুক বা না বলুক, যেতে আমাকে একবার হবেই। ভাইকে চিনতে অসুবিধা হচ্ছিল আমার। এত দৃঢ়, এত কঠিন না। ভাই ঘরে এক, বাইরে অন্য আরেক। এর মধ্যে তোমায় একটা কাজের দায়িত্ব দেব রাধাদি। ভাইয়ের কথার জবাবে রাধা এক কথায় খাড়া। ভাই আমাদের সবাইকে দেখল, তারপর বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, এখানে না, একটু বাইরে এসো। ভাই কি দায়িত্ব রাধাকে দিল যা আমাদের সামনে বলা যাবে না? এতে যে ইন্দ্রনাথ ওদের শত্রু হয়ে গেল সেটা ওরা বুঝলো না। ঘটনার শেষ এখানেই নয়। বাড়ি ফিরে দেখি হাওয়া বেশ গরম। কেমন করে যেন বাবা আমার বাইরে যাওয়ার ব্যাপারটা জেনে ফেলেছে। এমনকি জমিদার বাবুও এটা জানেন। কে রটালো এই খবরটা? সেটা ভাববার আগে আমরা জমিদার বাবুর সামনে দাঁড়ালাম। জমিদার বাবু ভারী গলায় প্রশ্ন ছুটে এলো, কোথায় গেছিলে বৌমা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কেন জানি না মনে হচ্ছিল সত্যি কথা বললে হয়তো বাড়িতে জায়গা হবে না। ভাইও কিছু বলছে না, কিন্তু অদ্ভুত লাগলো বাবাকে। ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি সবই জানেন, কিন্তু কিছু বলছেন না। কিন্তু কারণ জমিদার বাবু আমাদের কাছ থেকে আরও জানতে চান, কিছু তো বলতেই হবে। বললাম, মামা বাবু, ভাইয়ের সঙ্গে ওর কাজের জায়গায় গেছিলাম। জমিদার বাবু চেঁচিয়ে উঠলেন, কাজের জায়গা? তুমিও কি শেষমেশ ওই স্বদেশী ডাকাতদের দলে নাম লেখালে নাকি? এবার প্রতিবাদটা এলো ভাইয়ের তরফ থেকে। সে যে প্রতিবাদ এলো সেটা একদিকে ভাইয়ের জন্য গর্ব বাড়িয়ে দিল, ভাইয়ের ভালোবাসা দেখে আবার চিন্তাও বাড়ালো। সব কিছু না জেনে দয়া করে কথা বলবেন, বলল ভাই।
আপনাকে দুটো জিনিস জানিয়ে রাখি আমি। এক, দিদিকে আমি জোর করে নিয়ে গেছি, কারণ দিদি প্রথমে যেতে চায়নি। আর দ্বিতীয়ত, স্বদেশীরা ডাকাত সেটা আপনাকে কে বলল? আর স্বদেশী তো আমি, যা বিচার আমাকে বলুন। আমি জানতাম জমিদার বাবুর সঙ্গে ভাইয়ের আবার সংঘাত লাগবে, সেই সংঘাতটাই আমি চাই না। জমিদার বাবু বললেন, তুমি নিয়ে গিয়েছিলে? কোন অধিকারে নিয়ে গিয়েছিলে? তুমি কি ভুলে গেছো তোমার দিদি আমাদের বাড়ির বউ, আর তুমি সামান্য আশ্রিত ছাড়া কিচ্ছু না। আমার আশ্রয় থেকে আমার বিরুদ্ধাচরণ করতে লজ্জা করে না? এই কথাটা অন্তত আপনার মুখে মানায় না জমিদার বাবু। আমি যদি আপনার বিরুদ্ধাচারণ করে দেশদ্রোহিতা করে থাকি, তবে আপনিও দেশদ্রোহিতা করেছেন। ইংরেজদের কাছে আমাদের গোটা দেশকে বিক্রি করার চেষ্টা করেছেন। ইংরেজদের সঙ্গে গাঁটছড়া বেঁধে গোটা দেশকে তথা রাজ্যকে কষ্ট দিয়েছেন। দিদি যাই করে থাকুক, আপনার চেয়ে বেশি অপরাধী সে নয়। আর আপনি যাদের ডাকাত বলছেন, তাদের কাছে আপনি সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড়। জমিদার বাবু রাগে ফুঁসছিলেন। ভাইয়ের কথা শেষ হয়নি বলে উনি কিচ্ছু বলছিলেন না। এবার উনি চিৎকার করে উঠলেন, অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি আমি। স্বদেশী দলে নাম লিখিয়ে কি নিজেকে মোড়ল ভাবছো? বাড়ি থেকে বার করে দিলে তো খেতে পর্যন্ত পাবে না। আপনি চাইলে আমাকে বার করে দিতেই পারেন জমিদার বাবু, হাজার হোক বাড়িটা আপনার। তবে আপনার মতন দেশদ্রোহীর বাড়িতে থাকার চেয়ে আমার মনে হয় রাস্তায় থাকা অনেক বেশি সম্মানের। ভাই এ কি বলছিস? আমি বললাম, আমাকে নিয়ে ভেবে দেখ না দিদি, আমি তো নিজেকে দেশের জন্য নিয়োজিত করেছি। সমস্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে আমার। কথাটা বলে আবার ভাই জমিদার বাবুর দিকে ফিরে তাকালো। তারপর আবার শান্ত গলায় বলল, জমিদার বাবু, আপনার পরিবারকে নিজের পরিবার বলে মেনে এসেছিলাম। আমি এখানে থাকি বা না থাকি, ইংরেজ কিন্তু আপনার জমিদারির উপর হামলা করবেই। সরস্বতী আর কাদম্বিনীর বিয়ে হয়ে গেলে জামাইবাবু কিন্তু এক কানা করিও পাবে না। ডক্টরিন অফ ল্যাপস মনে আছে তো? ভাই চলে যাচ্ছিল, কিন্তু জমিদার বাবু ডাকায় ফিরে তাকালো। এটা নিয়ে নিশ্চিত যে শঙ্কর বিপদমুক্ত নয়? ভাই হাসি মুখে ঘুরে দাঁড়িয়ে বলল, জামাইবাবু সরকারি চাকুরি হলেও মনে মনে স্বদেশী ভাবাপন্ন। সেটা তাকে মুক্ত হতে দেবে জমিদারি বাবু? তাছাড়া সত্যবিলোপ নীতি, ওটার কথা আমিও শুনেছি, কিন্তু বিশ্বাস হয় না। এটাই সত্যি জমিদার বাবু, আর এটা নিয়েই আমরা বিদ্রোহ করছি। তুমি এখানেই থাকো সূর্য, তোমাকে কোথাও যেতে হবে না। এটা ভরসা করে বললেন নাকি অন্য কারণে তা বোঝা খুব শক্ত ব্যাপার। জমিদার বাবুকে বোঝা সহজ নয়। তোমাকে নিয়ে আমার চিন্তা বেড়েই যাচ্ছে সূর্য। তুমি কারোর কথা শুনবে না, আবার নিজের খেয়ালও রাখবে না। সরস্বতীর কথা শুনে ভাই হাসল। আমি জানি ভাই সরস্বতীকে ভালোবাসে। এটাই কাদম্বিনীর সঙ্গে সরস্বতীর সম্পর্ক খারাপ হওয়ার একমাত্র কারণ। কিন্তু খারাপ সম্পর্কটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাদম্বিনীর উদ্দেশ্য খারাপ। কাদম্বিনী ভাই আর সরস্বতীকে আলাদা করতে গিয়ে কোনো একজনকে যদি মরতে হয় তাও ঠিক আছে। এই একটা ছোট্ট কাজে কতটা সাংঘাতিক হতে পারে সেটা নিজে প্রতিশোধ স্পৃহা থেকে যে সে ভুলেই গেছে। সরস্বতীর চিখে যে চাহনি আমি দেখতে পাই, সেটা নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয় ফুটে ওঠে তাতে। এই ভয় আসা স্বাভাবিক, কিন্তু ভাই সারাক্ষণ ওকে বোঝায়। তুমিও তো ভেবো না, ওই গ্রেগরির অত সাধ্যি নেই যে আমায় মারে। আমার ক্ষতি করতে গেলে ওকে আরো 7 বার জন্মাতে হবে।
কিন্তু দেশের লোকে যে ক্ষতি করছে। তারা অন্ধ। যে দেশ তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ধরে রেখেছে সেই দেশকেই তারা বিকিয়ে দিচ্ছে। অপদার্থ। দুজন একে অন্যের সাথে একাত্ম হলো অনেকটা। তোমার ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে তবে কোনো ইংরেজ পুলিশের সাধ্য নেই যে আমার প্রাণ নেয়। আমরা আলাদা হয়ে যাব না তো সূর্য? আলাদা কেন হব সরস্বতী? আমরা তো একে অন্যের পরিপূরক। তোমাকে আমি ভালোবাসি সূর্য। তোমাকে আমিও খুব ভালোবাসি সরস্বতী। ভালোবাসার নিবিড় বন্ধনে ভাই আর সরস্বতী জড়িয়ে পড়ল। এই ভালোবাসা যাতে শেষ দিন অবধি থাকে সেই প্রার্থনাই করি আমি। প্রার্থনা করার দরকার আছে, কারণ কাদম্বিনী ওদের জীবনের শনি হয়ে দাঁড়িয়েছে। একদিন কাদম্বিনী খুব শান্ত গলায় বলেছিল, সূর্য স্বদেশী দলে যুক্ত হয়েছে, সেটা বাবা মানতে পারছে না, কিন্তু যদি তুমি আমার সঙ্গে বিয়ে দাও সূর্যর, বাবা কিন্তু স্বদেশীকেও মেনে নিতে পারে বৌদিদি, ভেবে দেখো। বস্তুত শেষ কথাটা বলার কোনো দরকার ছিল না, কারণ জমিদার বাবুর মানসিকতা আমরা সবাই জানি। অন্য আরেকদিন কাদম্বিনী বলেছিল, বাবা কিন্তু আমাকেই বেশি ভালোবাসে, দিদিকে না। সূর্যর সঙ্গে যদি সরস্বতীর বিয়ে হয়, বাবা কিন্তু ওদের মেনে নেবে না, তাতে ওরা দুজন কি সুখী হবে? সেদিন কেউ হুমকি দিয়েছিল আমাকে। হ্যাঁ, ওটা হুমকি ছিল। আজ বুঝতে পারছি, যদি সেটা সত্যি হয় আমার ভয় কমানো যাবে না। দেশের রাজনৈতিক অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। ভাই বাড়িতে কম, বাইরে বেশি থাকে। 8-9খানা বিদ্রোহ পেরিয়ে হয়তো এক নতুন বিদ্রোহ আসতে চলেছে। এই বিদ্রোহ থামানোর কোনো উপায় নেই। ভাই মনে করে এই বিদ্রোহ থামানো উচিত নয়। বেশি কিছু না দিদি, শুধু ইংরেজ রাজকে উল্টে দিয়ে দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দেওয়া। আজ 1857 সালের 18ই মার্চ। ভাই বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব একবার ঝাঁসি যাওয়া প্রয়োজন। কবে যাবে সেটা রাধাকে জিজ্ঞেস করে জানাতে পারবে। কাদম্বিনী বা সরস্বতীকে এইভাবে জানাতে চায় না ভাই, তাতে জমিদারবাবু বেঁকে বসতে পারে। কিন্তু বাবাকে এটা জানাতেই হবে, কারণ বাবার সাহায্য ছাড়া এই শহর ছাড়া অসম্ভব। আর জানবেন আমার স্বামী, ওনাকে জানানো প্রয়োজন, কারণ উনি রেলে কাজ করেন। আমাকে ভাই বলে গিয়েছে। দিদি, তুমি শুধু একবার কথাটা জামাইবাবুর কানে তুলে রেখো, আমি কখন আসি আর কখন যাই। আমার মুখে ঝাঁসির যাত্রার কথা শুনে উনি বললেন, বেশ তো, কবে ওরা যাবে জানিয়ে দিও, আমি না হয় টিকিট করে দেব। কথাটা বলা মাত্রই ভাই ঘরে এলো। ভাইকে দেখেই উনি হেসে বললেন, কি হে, রানী লক্ষ্মীবাই তলব দিল নাকি? ভাই হাসি মুখে হ্যাঁ বোঝাতে উনি আবার বললেন, কবে যাবে ঠিক করছো? আসছে সপ্তাহে 2টো রিজার্ভেশন কোটা খালি আছে, বলো তো বুক করে দিই। হ্যাঁ নিশ্চয়ই, যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো। তুমি আর রাধা যাবে তো? ব্যাস, ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ জামাইবাবু, আমি আসছি। ভাই চলে যাচ্ছিল, কিন্তু উনি ডেকে থামালেন ভাইকে। সংগঠনের উপর কিন্তু পুলিশ নজর রেখেছে, সাবধানে কাজ করে। এই কথাটা শুনে হো হো করে হেসে উঠল ভাই। তারপর হাসতে হাসতে ভাই বলল, পুলিশ কোথায় নজর রাখছে না বলুন তো জামাইবাবু? তাই বলে আন্দোলন থামানো যায়? আমাদের দুজনকেই এটা মানতে হলো। সত্যি তো, আন্দোলন কি হুট করে থামানো যায়? কিন্তু তাও আমার স্বামী বললেন, তবু নিজের দিদির জন্য তো সাবধান থাকতে পারো। তুমি নিজেকে বাঁচাতে পারো তা আমি জানি, কিন্তু দিদির চিন্তাও একটু বোঝো। ভাই মাথা পেটে সেটা মেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ভাই আর রাধা ঝাঁসির পথে রওনা দিল। আমি প্রার্থনা করি ওরা যাতে নিজেদের কাজে সফল হয়। ভাই আর রাধার কাজ কি সেটা বলার আগে বিশেষ একটা ঘটনা বলে রাখি।
ভাই বেরিয়ে যাওয়ার ঘন্টা খানেকের মধ্যে সাহেব পুলিশ বাড়িতে এলো। সেই সাহেব পুলিশ যার সঙ্গে ভাইয়ের কথা কাটাকাটি হয়েছিল। সেই সাহেব পুলিশ আবার কেন? জমিনদার বাবু, তুমি আর খবর দিচ্ছ না যে কি ব্যাপার? সাহেবের প্রশ্নে জমিদার বাবু কিছুক্ষণ তোতলালেন। হয়তো তোতলানো দেখে সাহেব মনে মনে হাসলেন। জমিদার বাবু বললেন, সাহেব, কোনো খবর নেই। মাসখানেকের মধ্যে কোনো স্বদেশী আসেনি, এলে খবর দিতাম নিশ্চয়ই। এক্ষেত্রে নিজের লেখা একটা জিনিস স্বীকার করে রাখি, জমিদার বাবু দুজনের কাছেই ভালো থাকতে চান। ঠিক সেই কারণেই সাহেবকে যোগ্য জবাব দিতে পারলেন না। যদি দিতে পারতেন তবে ইংরেজ ওনাকে সুবিধা দেবে না। বাংলায় একটা কথা বলি আমরা, ব্যাঙের গালে চুমু আর সাপের গালে চুমু। জমিদারবাবু হচ্ছেন অনেকটা সেই রকম ধরনের মানুষ, যে তাকে সুবিধা দেবে সেই ওনার কাছে ভালো। এক্ষেত্রে ভাই আর ইংরেজ সরকার দুজনেই তাকে সুবিধা দেবে। সাহেব হেসে বললেন, তুমিও কি শেষমেশ ওই স্বদেশি দলে জয়েন করবে নাকি? অবশ্য তোমার মতো নেটিভদের কাছে আর কি এক্সপেক্ট করা যাইতে পারে? জমিদারবাবু আমাকে অবাক করে দিয়ে এই কথার প্রতিবাদ করে উঠলেন, গ্রেগারি, নিজের সীমা অতিক্রম করো না। ভুলে যেও না এটা আমার বাড়ি, আর দেশটাও আমাদের। গ্রেগারি খানিক দাঁড়িয়ে হাসল, তারপর তাচ্ছিল্যের সুরে বলল, Good. It feels good. Ants always fly when they want to die. Pipilikar pakha ore moribar tore. You only told once, remember? সাহেবের মুখে ক্রূরতা। তবে কি ভাইয়ের কথা সত্যি হবে জানি না। 20শে মার্চ 1857। ভাইয়ের চিঠি এসেছে। সরস্বতী আর কাদম্বিনী ছুটে এসেছে। চিঠি এনেছে বলরাম। ওই আগে কথা বলল, দিদি, সূর্য দুটো চিঠি পাঠিয়েছে। একটা স্বদেশী কাজের নির্দেশ দিয়ে আমাদের লিখেছে, আর অন্যটা লিখেছে তোমাকে। চিঠির ওপর চোখ বুলিয়ে বলরামকে ফেরত দিলাম। বলরাম বেশ অবাক হলো, বলল, কি হলো দিদি, পড়লে না? আমি বললাম, তুমিই পড়ে শোনো। আমি পড়ে যা বুঝলাম আমাদের সকলের শোনা উচিত এটা। বলরাম আমার কথা শুনে চিঠিটা খুলে চোখের সামনে ধরল, তারপর পড়া শুরু করল। কিন্তু চিঠির মধ্যে আমি ভাইয়ের ঝিরো কণ্ঠ শুনতে পেলাম। শ্রীচরণেষু দিদি, আজ আমরা ঝাঁসি পৌঁছলাম। ট্রেন ঠিক সময় পৌঁছে দিয়েছে আমাদের। রাধাদির সঙ্গে কথা হচ্ছিল কামরায় বসে। দেশের অবস্থা একদম ভালো নয় দিদি। যদি এই অবস্থার উন্নতি করতে হয় তবে ইংরেজ সরকারকে সরাতে হবে। অবশ্যই সব ইংরেজ যে খারাপ সেটা আমি মনে করি না। রাধাদি বলল, যাক, সত্যিটা তবু বুঝেছিস তুই, কিন্তু রানীকে কি বলবি সেটা ভেবেছিস কি? তুমি তো আমার চরিত্র জানো দিদি। আমি ভাবনা চিন্তা করে কোনো কাজ করি না, বরং যেরকম পরিস্থিতি আসে সেই বুঝে কাজ করি। সেটা আমি রাধাদিকে জানিয়ে দিলাম। আমার দৃঢ়তা চিরকালই রাধাদির প্রিয়। নিজের দৃঢ়তার জোরেই রাধাদির সংগঠনের সুযোগ পেয়েছি আমি। জানো দিদি, আজ রাধাদি কি বলছে? ট্রেনে এক ফিরিঙ্গি উঠেছিল, সে নাকি ভারতীয় দেখলেই জ্বলে। আমাদের দেখে সে এক গাদা কথা শোনালো। আমি তার কথা শুনে রুখে দাঁড়িয়েছিলাম, কিন্তু রাধাদি বলল, ছেড়ে দে সূর্য, আমাদের কাছে অস্ত্রের জোর নেই, প্রতিবাদ না করাই ভালো। আমি প্রতিবাদ করে উঠলাম, কারণ রাধাদি আমায় প্রতিবাদ করতে শিখিয়েছে সেই ছোট্ট থেকে। আমি বললাম, এটা তুমি কি বলছো দিদি? যে চিরকাল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে সে কিনা প্রতিবাদ করতে বারণ করছে? আমার কথা শুনে রাধাদি হাসি মুখে আমার সিটে বসালো, তারপর চাপা গলায় বলল, হ্যাঁ বলছি,
এখন তোর কাছে না আছে বন্দুক, না আছে প্রাণ রক্ষা করার হাতিয়ার। যদি তোকে ডুয়েল লড়াইয়ে ডাকে, কি করবি তখন ভেবেছিস? তার চেয়ে চুপ করে জানা ভাই, আর তো কয়েক ঘন্টার পর ঝাঁসি পৌঁছে যাব। আমি প্রতিবাদ করলাম না। এই কথাটা রাগের মাথায় তো ভেবেই দেখিনি। সত্যি হটকারিতার বশে কত কি না ভুল হয় মানুষের। ঝাঁসি স্টেশনে রানিমা নিজেই লোক পাঠিয়েছিলেন, যেটা এক প্রকার গর্বের বই কি। রানিমার বাবা ক্রান্তিকারী নামক এক দলের সঙ্গে যুক্ত। ওনার বাবা গোপন নাম ক্রান্তিকারী ভারত। যিনি নিতে এসেছেন তিনি অবশ্য রানীর গোপন সহচর। রানীকে লুকিয়ে লুকিয়ে খবর এনে দেন। মানে অশোক বা তার আগের যুগে গুপ্তচররা যেমন থাকতো, তেমনি আমাদের দেখে ভদ্রলোক পরিষ্কার বাংলায় বললেন, আপনারা কি ভুবনেশ্বর থেকে এসেছেন? নমস্কার, আমি পট্টনাভ রাও। এত ভালো বাংলা, তাও ঝাঁসির বাসিন্দার মুখে? আমি সত্যি আশা করিনি। জিজ্ঞেস করলাম, কোনো কালে কি বাংলার সঙ্গে যোগাযোগ ছিল? না মানে এত ভালো বাংলা কিভাবে? ভদ্রলোক হাসি মুখে জানালেন, কিছু বছর বাংলায় ছিলাম, তাই বাংলাটা অভ্যেস হয়ে গেছে। রাধাদির সঙ্গে চোখাচোখি হলো। রাধাদির চোখের মানে আমি বুঝলাম। বললাম, রানিমার সঙ্গে এখন কথা হবে? পট্টনাভরাও কোনো জবাব দিলেন না। নীরবতা পালন করে গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার পরেও কিন্তু কোনো উত্তর পাইনি। গাড়ি স্টেশন ছাড়ার পরও রাও মহাশয় বললেন, আজকের রাতটা আপনারা বিশ্রাম নিন, কাল সকালে রাজসভায় রানিমা আপনাদের সাথে দেখা করবেন। কালকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিদি। তুমি তো জানো রানী লক্ষ্মীবাইকে আমি ভগবানের মতন পুজো করি। কাল যখন রানী লক্ষ্মীবাইকে দেখব, জানি না কিভাবে নিজেকে ধরে রাখব। আমরা রাজবাড়িতে আছি, আর বেশ সুখেই আছি। বাকি খবর জানাচ্ছি তোমায়। নিজের খেয়াল রেখো, আর জমিদার বাবুকে কিচ্ছু বলার দরকার নেই। পুনশ্চ সরস্বতী কেমন আছে? চিঠিটা শেষ করেই বলরাম কাগজটা মুড়ল। কাদম্বিনী বলল, কিন্তু সূর্য এটা তো বলল না যে ও ফিরছে কবে? আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম কথাটার, কিন্তু তার আগেই সরস্বতী বলল, ফেরার কথা তুই ভাবছিস কেন বিনি? আগে নিজের কাজে সাফল্য পাক, তারপর না হয় ভুবনেশ্বর ফিরবে। কাদম্বিনীর মুখে কঠিন ভাব এলো, যেটাকে ক্রূরতা বা নিষ্ঠুরতা বলা চলে। কাদম্বিনী কঠিন গলায় বলল, দিদি খুব ভুল করলে। এটা সূর্যকে ছিনিয়ে নিয়েছিলে, এবার প্রভাব বিস্তার করে দিলে। এর ফলে তোমাদের জীবন শেষ হতে পারে, সেটা কি তোমরা জানো? বিনি, চেঁচিয়ে ওঠে সরস্বতী। খুব সাবধানে কথা বলবি বিনি, মনে রাখিস আমি থাকতে সূর্যের কোনো ক্ষতি হবে না। কিন্তু তোমার তো ক্ষতি হবে, সেটাই বা কম কি? সূর্য আর আমার মাঝখানে তুমিই তো বড় বাধা। এটা কাদম্বিনী কি বলল? ও কি জানে না এটার ভবিষ্যৎ কি? বললাম না কথাটা আর। কাদম্বিনী চলে গেল। তার ঠিক পরে বলরাম বলল, দিদি, সূর্যকে একটু সাবধানে থাকতে বলো। ঘরে বাইরে সব জায়গায় ওর বিপদ। আর হ্যাঁ, এটা ওকে দিয়ে দিও। বন্দুক? বলরাম ভাইকে বন্দুক দিচ্ছে? এটা কি খুব জরুরি বলরাম দা? এই প্রশ্নের উত্তর দেবার আগে বলরাম কিছুক্ষণ চুপ থাকলো। তারপর হাসি মুখে বলল, রিভলভার যে স্বদেশীদের সারাক্ষণের সঙ্গী সরস্বতী। ইংরেজ সরকার ভারতীয় রাজাদের পেনশন বন্ধ করে দিয়েছে, সেটা কি তুমি জানতে না? এটা আমরা কেউই জানতাম না, তাই বেশ অবাক হলাম। এটা কেমন কথা? পেনশন বন্ধ কেন করে দিচ্ছে? এটা কি উচিত? উচিত কাজটা ওরা আর কবে করে দিদি? তীক্ষ্ণ গলায় বলে উঠল বলরাম। যে সরকার শুধু নিজেদের স্বার্থ দেখে, যারা আমাদের ঘাড়ে বন্দুক রেখে রাজত্ব চালায়, সেই সরকার যে কোনোদিন উচিত কাজ করবে না, সেটা তো স্বাভাবিকই দিদি। ভাইয়ের দীক্ষায় দীক্ষিত হওয়ার ফল, হাতে না হাতে প্রমাণ। আমি প্রশ্ন করলাম, কিন্তু ইন্দ্রনাথ?
সে কি বলছে? আমি সেদিন তোমাদের আলোচনা সভায় যা বুঝলাম, ও তো ভাইয়ের নামে হাড়ে চটা। ইন্দ্রনাথের নাম শুনে বলরাম হেসে উঠল। হাসির কারণ আমি জানি, তাও ওকে বলতে দিলাম। হাসি না থামিয়েও বলল, ওকে নিয়ে ভেবো না দিদি। রাধারানীর দেওর হওয়ার সুবাদে ও আমাদের সংগঠনের সুযোগ পেয়েছে। ওর মধ্যে না আছে দেশভক্তি আর নাই আছে ইংরেজ ভক্তি। ও শুধু নিজের সুবিধা দেখে। জমিদার বাবুর মতো হঠাৎ করে বেরিয়ে এলো মুখ দিয়ে, আর সঙ্গে সঙ্গেই সরস্বতীর দিকে চোখ গেল আমাদের। সরস্বতী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি শান্তভাবে বললাম, সরস্বতী, তুই খারাপভাবে নিস না বোন। আমার কথা শুনে সরস্বতী কাঁপা গলায় বলল, আমি কিছু মনে করিনি দিদি, খারাপও ভাবিনি। চিঠিটা আমার হাতে দিয়ে বলরাম, দিদি আজ আসি বলে বেরিয়ে গেল। আমি আর সরস্বতী বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর সরস্বতীও চলে গেল। সরস্বতীকে কিছু বলতে পারলাম না, কিছু বোঝাতেও পারলাম না। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি আমি। আমি কিছুতেই বুঝতে পারছি না, দেশের মানুষ কিভাবে দেশকে অবহেলা করতে পারে। ইন্দ্রনাথ এসেছিল আজ ভাইয়ের দ্বিতীয় চিঠি দিতে, কিন্তু চিঠি হাতে পাওয়ার আগে যে ঘটনার সম্মুখীন হলাম সেটা আমার একদম ভালো লাগলো না। ইন্দ্রনাথের সঙ্গে দেখা করার জন্য বাইরের ঘরে ঢুকতে যাব, দেখি কাদম্বিনী দাঁড়িয়ে আছে। এটা তোমাকে করতেই হবে ইন্দ্রনাথ, বলো, পারবে না? কাদম্বিনী কথার উত্তর দেবার আগে ক্ষণিক নীরব থাকলো ইন্দ্রনাথ। সিদ্ধান্ত নেবার নীরবতা। তারপর বেশ চাপা গলায় বলল, তুমি ভেবেচিন্তে কথাটা বলছো তো? কাদম্বিনী ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই ইন্দ্রনাথ হেসে উঠল। সেই হাসি নিষ্ঠুর হাসি, সেই হাসি ক্রূরতার হাসি। যাক, তবু একজনকে পেলাম যে সূর্যর জীবন শেষ করার ব্যাপারে উৎসাহী। ইন্দ্রনাথের কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। কি সর্বনাশ! এরা তো ভাইকে শেষ করতে চাইছে। কি হবে এবার? কাদম্বিনী চাপা গলায় বলল, তুমি ভুল করছো ইন্দ্রনাথ। মরতে হবে দিদিকে, মানে সরস্বতীকে। কিন্তু সূর্যর মৃত্যু সংবাদ না এলে এটা কোনোভাবেই সম্ভব না। এতদিন বাদে কাদম্বিনীর আসল উদ্দেশ্য বুঝতে পারলাম। নিজের বোনকে সে মেরে ফেলতে চায়, কিন্তু ইন্দ্রনাথ ভাইকে মেরে তার লাভ কি? হ্যাঁ, দলের নেতা হওয়া যদি লাভ হিসেবে ধরা যায় তবে লাভ আছে বইকি। কাদম্বিনী বলল, আমি কিন্তু সূর্যকে ভালোবাসি ইন্দ্রনাথ, সেটা তুমি ভুলে যাচ্ছ। আর সূর্যকে ভালোবাসি বলেই দিদিকে আমাদের মধ্যে থেকে সরিয়ে দিচ্ছি। কিন্তু এ কাজের বদলে আমি কি পাবো? সূর্যর সঙ্গে আমার শত্রুতা আছে, তাই সেটা না হয় আমার স্বার্থের বিনিময়ে করে দিলাম। কিন্তু তোমার দিদিকে মেরে আমার তো কোনো লাভ নেই। কি দেবে আমাকে? ইন্দ্রনাথ খালি হাতে কাজ করে না, কিছুর বিনিময়ে কাজ করাটাই বাঞ্ছনীয় নয় কি কাদম্বিনী? বেশ কিছুক্ষণ কাদম্বিনী চুপ করে ভাবল। কি ভাবলো তা জানি, জানা সম্ভব না। কাদম্বিনী বলল, কি চাও তুমি? দেশের স্বাধীনতা? স্বাধীনতা? কি হবে স্বাধীনতা দিয়ে? এই দেশের মানুষ কোনোদিন স্বাধীনতার মানে বুঝবে? ভারতের মানুষ কোনোদিন স্বাধীনতার মূল্য দিতে কি পারবে? ইংরেজরা ছিল বলেই তো ওরা মানুষ হলো। আমার মনে ভয় আরো জাগার দিয়ে উঠল। কি সাংঘাতিক মানুষেরা! নিজের বোন বন্ধুকেও ছাড়বে না। কাদম্বিনী শান্ত গলায় প্রশ্ন করল, কি চাও তুমি ইন্দ্রনাথ? তোমাকে। আমি তোমাকে চাই কাদম্বিনী। সূর্য সরস্বতী সবাইকে সরাবো, কিন্তু সেটা শুধু তোমার বিনিময়। ইন্দ্রনাথ! চেঁচিয়ে ওঠে কাদম্বিনী। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি সূর্যকে ভালোবাসি। সূর্যকে ছাড়া আমি কাউকে চাই না।
তুমি কি চাও, কাকে চাও, সেটা তো ভবিষ্যৎ বলবে কাদম্বিনী। মানে কি বলছো তুমি? আমি সূর্যকে পাবো না? সময় জবাব দেবে প্রশ্নটার। নীরবতা পালন হলো দুজনের। তারপর ইন্দ্রনাথ বলল, যাই হোক, কৃষ্ণাদিকে ডাকো, এই চিঠিটা দিয়ে ফিরতে হবে আমাকে। আমি ঘরে এলাম। দুজন আমার দিকে ফিরে তাকালো। ইন্দ্রনাথ আমার হাতে চিঠিটা দিয়ে বলল, দিদি, এই নাও, চিঠিটা সূর্য পাঠিয়েছে তোমাকে। আমার একদম সময় নেই, তা নাহলে চিঠিটা তোমায় পড়ে শোনাতাম। আমি ভদ্রতার খাতিরে হাসি মুখে বললাম, হ্যাঁ, ঢোকার সময় শুনলাম কথাটা। তুমি এখন এসো ইন্দ্রনাথ, প্রয়োজন পড়লে ডেকে পাঠাবো। আর বলরামকে একবার দেখা করতে বলো তো। ইন্দ্রনাথ শুধু আচ্ছা দিদি বলে বেরিয়ে গেল। আচ্ছা দিদি। ঘরে এসে আমি চিঠি খুললাম, ভাইয়ের চিঠি। সেটাই শ্রী চরণেশ্বু দিদি দেখেই বুঝলাম 7 দিন পর চিঠি পাচ্ছি আমি। এর মধ্যে রানী লক্ষ্মীবাই দেখা করেছে ওদের সঙ্গে, সেই খবর এতদিন পর পাচ্ছি। রানীমার সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমিও উত্তেজিত আছি। ভাইয়ের চিঠি হাতে পেয়ে সেটা আরও বেশি বেড়ে গেছে। ইংরেজ সাহেবরা যাকে বয়েলিং পয়েন্ট বলে, আমার উত্তেজনা এখন সেই অবস্থায়। এবার বরং পড়ি ভাই কি লিখেছে। শ্রী চরণেশ্বু দিদি, তুমি এই চিঠি কবে পাবে তা জানি না। হয়তো আমি আর রাধাদি তখন জীবিত থাকবো না, আর যদিও বা থাকি, হয়তো রানীমার প্রাসাদে থাকতে হবে। গত 14 এপ্রিল রানীমার সঙ্গে দেখা করি। একটা সত্যি কথা বলবো দিদি, রানীমার মতন অত কঠিন ব্যক্তিত্বের কাছে ইংরেজ সরকার হার মানতে বাধ্য। যদি হার না মানে তবে স্যালুট জানানো উচিত ওদের। রানীমা লাল রঙের শাড়ি পরে সিংহাসনে বসেছিলেন। আমরা রাজসভায় ঢোকা মাত্রই উনি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালেন। এই অভ্যর্থনা শুধু আমি কেন, রাধাদিও কি আশা করেছিল? বোধ হয় না। আসুন বন্ধুবর। হাসি মুখে রানীমা বললেন, আপনাদের দুজনকেই আমি আশা করেছিলাম। বলুন এবার কিভাবে সাহায্য করতে পারি। আমি অবাক হয়ে গেলাম দিদি, রানীমা আমাদের সাহায্য করতে চান। আমার কথা শুনে রানীমা কি বললেন জানো দিদি? রানীমা বললেন, সে কি কথা? যারা সাহসের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার হিম্মত রাখে তাদের তো সাহায্য করতেই হবে। রানীমার কথার উত্তরে রাধাদি বলল, রানীমা, আমাদের অত সামর্থ্য কোথায় বলুন? ইংরেজদের অত্যাচার প্রচণ্ড ভাবে বেড়ে গেছে, সেটা আর সহ্য করা যাচ্ছে না। ভুবনেশ্বর শহরে তো টেকাই দায় হয়ে যাচ্ছে। ইংরেজদের অত্যাচার সাধারণ মানুষ ছাড়িয়ে পুরো জমিদার বাড়ি অবধি পৌঁছে গেছে। এত বড় কথা শুনে রানীমা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আপনারাও তো জমিদার বাড়ির সদস্য। আমি না, সূর্য হচ্ছে জমিদার বাড়ির সদস্য। ওর বাবা জমিদার গৌরীশঙ্কর উপাধ্যায়ের নায়েব। তাছাড়া ওর দিদিও ও বাড়ির ভাগ্নি বউ। বুঝেছি। তা জমিদার গৌরীশঙ্করের মত কি? আমি নীরব থাকলাম দিদি। আমি জানি জমিদার বাবুর মত কি, কিন্তু সেটা রানীমাকে কিভাবে বলি বলো তো? তুমি তো জানো দিদি, জমিদার বাবু স্বদেশীদের একদম সহ্য করতে পারেন না। সে কথা কি রানীমাকে বলা যায়? ঘরের কথা বাইরের লোককে বলি কিভাবে? আমাদের নিরাপত্তার মধ্যেই রানীমা নিজের কথার উত্তর খুঁজে নিলেন, আর সেটা পেয়েই উনি বললেন, বুঝেছি আমি। গৌরীশঙ্কর স্বদেশী জিনিসটাকেই অপছন্দ করেন। এইসব মানুষদের জন্যই আমাদের দেশ আজও পরাধীন হয়ে আছে। পরাধীনতা সেদিনই কাটবে যেদিন গৌরীশঙ্করের মতো মুখোশধারী লোকগুলোকে সরিয়ে ফেলা হবে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর রানীমা আবার বললেন, কি জানেন সূর্য, আমি নিজের প্রজাদের সঙ্গে কখনো অন্যায় হতে দিইনি। এটা আমার দোষ বললে দোষ, গুণ বললে গুণ। সব সময় ন্যায়ের সঙ্গে চলার শিক্ষা পেয়েছি বাবার থেকে, কিন্তু আজ দেখতে পাচ্ছি ন্যায়ের পথে চলেই বেশি ঠকেছি আমি।
আর যারা 100 বছর ধরে অন্যায়ের সঙ্গে রাজত্ব করে যাচ্ছে তারাই প্রতিনিয়ত জিতে যাচ্ছে। তারা জিততে পারছে কারণ গৌরী শঙ্করের মতো কিছু ব্যক্তি তাদের পেছন থেকে সমর্থন দিয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে যে আগুনটা জ্বালিয়ে রেখেছিলাম সেই আগুনটা আমি রানিমার মধ্যে দেখতে পেয়েছিলাম দিদি। রানিমা আমার থেকে 6 বছরের বড়, তার বয়স এখন 29। হয়তো সেই কারণেই রানিমার সঙ্গে আমি আর রাধাদির মানসিক ভাব এত বেশি করে পাই। হয়তো সেই কারণেই আমরা রানিমার নজরে পড়েছি। রানিমা আরেকটা জিনিসও বিশ্বাস করে দিদি, সেটা নিয়েও আমাদের সঙ্গে আলোচনা হলো আজ। আমার কিন্তু আরেকটা জিনিসও মনে হচ্ছে, সেটা আপনাদের ভাবা উচিত। কি কথা রানিমা? বললাম আমি। দেশে খুব বড় বিদ্রোহ আসতে চলেছে। কতটা সফল হবে জানি না, কিন্তু বিদ্রোহ হওয়াটা দরকার। তাছাড়া আমার রাজসভায় অনেক। রানিমা থামলেন। মুখে কি চিন্তার ছায়া নাকি অন্য কোনো ব্যাপার? লোকে বলে বাঙালিদের মাথায় যা বুদ্ধি আছে তা অন্য রাজ্যের মানুষের মধ্যে নেই, কিন্তু সেই বাঙালি বুদ্ধিতেও তো বুঝতে পারলাম না যে রাজসভার অন্তরালে ঠিক কি চলছে। সূর্য, আপনি আমার থেকে কিছুটা হলেও ছোট, আর সর্বোপরি আপনারা ভিন্ন রাজ্যে। সেক্ষেত্রে আপনাকে সবকিছু বলতেও লজ্জা লাগে। রানী লক্ষ্মীবাইও লজ্জা পায়, মণিকর্ণিকাও লজ্জা পায়। তখন আমি কথাটার মানে বুঝিনি দিদি। সেই জন্যই আমার ভয় করছে, যেদিন আমি এই কথাটার মানে বুঝবো সেদিন যদি খুব দেরি হয়ে যায়, আর দেরি হয়ে গেলে যদি রানিমার কোনো ক্ষতি হয়ে যায়, সেটা হলে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না দিদি। রাজসভায় যখন দাঁড়িয়ে রাধাদির শেষ প্রশ্নটা করেছিল, যদি প্রয়োজন হয় আমরা কি আপনার সাহায্য পেতে পারি? রানিমা চিন্তায় মগ্ন থেকে বেরিয়ে এসে বললেন, নিশ্চয়ই পাবেন সাহায্য। কিছুদিন থাকুন এখানে, একদিন বসে আলোচনা করা যাবে এসব নিয়ে। দিদি, মনে হয় না আর মাসখানেকের মধ্যেই ফিরতে পারবো। রানিমা আমাদের খুব আরামে রেখেছেন। বলতে লজ্জা নেই, ভুবনেশ্বরের জমিদার বাড়িতে যত না শান্তি পাই তার চেয়ে ঢের বেশি শান্তি এখানে পাচ্ছি। রাধাদি এটা শুনে বলছে যে এটা নাকি স্বাভাবিক ব্যাপার। জানো স্বাভাবিক হওয়ার কারণটা কি বলছে? রাধাদি বলছে, তুই স্বদেশী মন্ত্রে দীক্ষিত, রানীমাও তাই। সেই জন্যই শান্তি পাচ্ছিস তুই। হাজার হোক, জমিদার বাবু তো তোকে সমর্থন করবে না। খুব সত্যি দিদি, জমিদার বাবু তো সত্যি স্বদেশী কাজ একদম পছন্দ করেন না, আর সেই জন্যই আমি ওই বাড়িটাই পছন্দ করি না। কিন্তু দিদি, আসল ঘটনা ঘটল 18 তারিখ সন্ধেবেলা। আমি আর রাধাদি তখন নিজের ঘরে বসে কথা বলছিলাম। রাধাদি আমাদের সঙ্গে পরিকল্পনা কি হওয়া উচিত সেটা নিয়ে কথা বলছিল। বুঝলি সূর্য, ভুবনেশ্বর ফিরে গিয়ে নতুন করে ভাবতে হবে। কি ভাববে? দেশকে মুক্ত করার কথা? তা নয় তো কি? তুই পরাধীন ভারতের পক্ষে কবে গেলি? আমি এখনো স্বাধীনতার পক্ষেই আছি দিদি, কিন্তু রানীমাই যদি হতাশ হয়ে পড়েন তবে আমাদের কি হবে ভাবো তো। রানীমার শত্রু তো ঘরের ভিতর সূর্য। আমার কথা যে রানীমাকে প্রভাবিত করেছে সেটা বুঝলাম আমি, আর করেছে বলেই এই কথাটা বলল। কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে ঘরের শত্রুই বাইরের শত্রুকে প্রভাবিত করে। আমার কথা শুনে রাধাদি বলল, তা তুই খুব একটা মন্দ বলিসনি সূর্য, কিন্তু হয়তো রাধাদি আরো কিছু বলতো, কিন্তু তার আগেই পট্টনাভরাও ঘরে এলেন। উনি এই সময় আমাদের ঘরে
কি ব্যাপার? রানীমা আপনাদের একবার তলব করেছেন, যেতে পারবেন কি আপনারা? বললেন রাও। উত্তর রাধাদি দিল। রানীমা যখন ডেকেছেন তখন নিশ্চয়ই যাব, কিন্তু হঠাৎ এই অসময় রানীমা ডেকে পাঠালেন যে, কি ব্যাপার? রাও মহাশয় বললেন, আপনারা চলুন, গেলেই বুঝবেন। অগত্যা যেতেই হলো। কি বলবো তোমায় দিদি, কেহ বা কাহার আমার আর রাধাদির এই ঝাঁসি আসার কথাটা পুলিশের কানে তুলিয়া দিয়েছে, যদিও আমি জানি এই কাজ কে করে থাকতে পারে। কিন্তু তার আগে তোমায় ঘটনাটা বলি। আমি তো রাজসভায় ঢুকে অবাক। সভায় রানীমা ছাড়াও আছেন গ্রেগরি ও তার দলবল। পট্টনাভরাও বাইরে থেকেই বিদায় নিয়েছেন। আমাদের দেখে রানীমা বলে উঠলেন, গ্রেগারি সাহেব দাবি করছেন আপনারা জমিদার গৌরীশঙ্করকে স্বদেশী কাজের জন্য ব্যবহার। আমি গ্রেগরি সাহেবের দিকে আর চোখে তাকালাম। সেই প্রথম দিন থেকে এই সাহেবের কিছুতেই শান্তি পান না, এই ব্যাপারে আমি নিশ্চিত। রানীমা আবার বললেন, কিন্তু সূর্য, আপনি বলেছিলেন জমিদার নিজের স্বার্থে ইংরেজদের এবং আপনাকেও ব্যবহার করছেন। তাহলে কি এখানে ইংরেজ পাঠানোর পিছনেও কি কোনো বিশেষ স্বার্থ আছে? কথাটার মধ্যে তাচ্ছিল্যের সুর স্পষ্ট আছে, সেটা আমি বুঝতে পারলাম। তাই হাজার চেষ্টা করেও হাসি চাপতে পারলাম না। আমার হাসি গ্রেগরি সহ্য করতে পারল না। উনি বললেন, Don't laugh! কি ভেবেছেন আপনি? ছোট করে মজা করলে কথা ঘোরানো যাবে? আমার সঙ্গে রানীমার চোখাচোখি হলো। রাধাদিও হাসছে গ্রেগরির কথা শুনে। আমি বললাম, রানীমা, আমার মনে হয় জমিদার বাবু আর সাহেব দুজনেই স্বদেশী হয়ে উঠেছেন একসঙ্গে। রানীমা আমার সুরে সুর মিলিয়ে বললেন, আমারও তাই মনে হয়। তারপর রাধাদির উদ্দেশ্যে বললেন, রাধা, আপনি নিজের কাজ শুরু করে দিন। গ্রেগারি সাহেব তো আবার পুরুষ সঙ্গর থেকেও মহিলা সঙ্গ বেশি পছন্দ করেন। এই কথা শুনে হাসি চাপতে পারলাম না, তাই বেশ জোরেই হেসে উঠলাম। তুমি জমিদার বাড়ির বাইরে এলেই গ্রেগরির আসল চেহারাটা বুঝতে পারবে। রানীমা আমায় বললেন, সূর্য, সাহেবের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি সত্যিই বাক্যহারা, তাই না বুঝিয়ে দিলাম। গ্রেগরি আবার বলে উঠলেন, Your Excellency, আপনি বোধহয় ভুলিয়া যাইতেছেন যে ভুবনেশ্বরে জমিদারকে স্বদেশী ডাকাতরা ইউজ করিতেছে। সেটা আপনার মত গ্রেগারি সাহেব? কঠিন গলায় বললেন রানীমা। আপনি বাইরের লোক হয়ে জমিদার বাড়ির বিষয়ে কেন নাক গলাচ্ছেন সেটা একটু বোঝাবেন আমায়? ওই গ্রেগরির মধ্যে যে অহংকার আমি দেখেছি সেটা সহ্য হচ্ছিল না আমার। কিসের এত অহংকার ওদের? দেশ তো আমাদের, মাটিও আমাদের। গ্রেগরি বলল, আজ আমরা যদি না থাকতাম তবে গৌরীশঙ্কর কিভাবে জমিদার হইত? Can you answer that, Your Excellency? তোমায় মিথ্যে বলবো না দিদি। এই অহংকারের বিনিময়ে যদি একটু অহংকারী দেখাতে না পারি তবে কিসের স্বদেশী হলাম? আমি বললাম, গৌরীশঙ্কর ঠিকই জমিদার থাকতেন সাহেব, শুধু স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার উপায় আমাদের থাকতো, কারোর গোলামি করতে হতো না। গ্রেগরি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু রানীমা ওনাকে থামিয়ে দিলেন। আপনি নিশ্চয়ই নিজের উত্তর পেয়ে গিয়েছেন গ্রেগারি সাহেব, এবার আপনি আসতে পারেন। গ্রেগরি কিছুক্ষণ তাকিয়ে থেকে গটগট করে বেরিয়ে গেলেন। রানীমা কিছুক্ষণ চিন্তিতভাবে বসে থাকলেন, তারপর বললেন, রাধা, আপনার ওপর সূর্যকে সামলে রাখার দায়িত্ব দিলাম। সূর্য আগুনের গোলা, নষ্ট হতে দেবেন না। রাধাদি মাথা নেড়ে ঠিক আছে রানীমা বুঝিয়ে দিল আমার উদ্দেশ্যে রানীমার কথাই শেষ কথা। নিজের লক্ষ্যে এগিয়ে যাও সূর্য, সাহায্য লাগলে জানিও আমায়। জানি না
রানিমার থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন হবে কি না, কিন্তু ভরসাটুকুই বা কজন দেয় দিদি? ভয় নেই দিদি, এই সপ্তাহে ফিরছি। রানিমা নিজের দায়িত্বে ফেরার বন্দোবস্ত করে দেবেন, সেটাই বা কম কি। ইতি, তোমার সূর্য। ভাইয়ের পিছনে পুলিশ কে লাগিয়েছে? কে লাগাতে পারে? ভেবে পেলাম না কিছুই। যদি বলরাম আসে জিজ্ঞেস করে নেব একবার। ভাই ফিরল বটে, কিন্তু এক রাশ চিন্তা নিয়ে। চিন্তার কারণ নাকি যথেষ্ট আছে। সেই কারণ কি জিজ্ঞেস করতে ভাই বলল, তোমরা কোনো খবর পাওনি দিদি? খবর তো দূর, একটা চিঠি অবধি আসেনি। ভাইকে দেখে ভালো লাগলো না। বাইরে থেকেও শক্ত আছে, কিন্তু ভেতরে ভেতরে চিন্তার ঢেউ ওকে গুড়িয়ে দিচ্ছে। এই চিন্তার কারণ কি? ভাই শান্ত গলায় বলল, খবরটা বলার আগে নিশ্চিত হতে চাই, দেখি সবটা সত্যি কিনা, তারপর না হয় বলছি কি ব্যাপার। খবরের সত্যতা নিয়ে এলো বলরাম আর কঙ্কাবতী। ওদের দুজনকে দেখে ভাই ছুটে এলো আর ঘরে ঢুকেই চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি গো, খবরটা সত্যি? বলরাম হ্যাঁ বুঝিয়ে দিতেই ভাই খাটে হতাশ ভাবে বসে পড়ল। এই বিপদের ভয়টাই রানিমা করছিলেন, কিন্তু সেটা যে ইংরেজরা এত তাড়াতাড়ি ঘটিয়ে দেবে সেটা কি রানিমা ভেবেছিলেন? বোধ হয় না। ব্যাপারটা বুঝলাম না আমি, তাই বলরামকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বলরাম জানালো, ইংরেজদের হয়ে যে ভারতীয় সেনারা কর্মরত তারা নাকি বিদ্রোহ ঘোষণা করেছে। তার প্রধান কারণ হলো ইংরেজ সরকার কড়া নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাদের গরু আর ভেড়ার চামড়া দাঁতে কেটে যুদ্ধ করতে হবে। শুধু যদি এটাই হতো তাহলে তো কথা ছিল দিদি, বলল বলরাম। ইংরেজরা ভারতীয় মহিলাদের মানুষ বলে গণ্য করে না। মেয়েদের সম্মান নিয়ে খেলা তাদের কাছে ডান হাতের খেলা। ঠিক মাঠে ওরা যেমন ক্রিকেট বা হকি খেলে, ঠিক তেমনই। ভাই অনেকক্ষণ চুপ ছিল, এবার সে বলল, একটা জিনিস করা যায়, যদিও সেটা সামান্য বিপদ আছে, তবু সেটা করার চেষ্টা আমাদের করতেই হবে। নতুন কি ভাবছে ভাই? আমার মনের প্রশ্নটাই করলো কঙ্কাবতী। সূর্যদা, তুমি কি ওদের ভেতরে ঢুকে মারতে চাইছো? ভাই হ্যাঁ বুঝিয়ে দিল। ব্যাপারটা আমার বোধগম্য হলো না। বলরাম কি বুঝেছে? ওর মুখ থেকে মনে হচ্ছে বুঝেছে, কিন্তু কি করবে ভাই? তোমরা আমার চিঠি পেয়েছিলে? প্রশ্নটা করেই ভাই বলরামের দিকে তাকালো। বলরাম হ্যাঁ বুঝিয়ে দিল ইশারায়। উত্তর পেয়ে ভাই বলল, তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে গ্রেগরি সাহেব মহিলাদের প্রতি একটু বেশি সদয়। এইটা রানিমাও জানতেন এবং আমাদেরও সেদিন জানালেন। আমি ব্যাপারটা বুঝে গেছিলাম। বোধহয় সেটা বলরাম আর কঙ্কাবতীও বুঝেছিল, আর তাই কঙ্কাবতী ভয় পেয়েছে। কিন্তু দাদা, সেটা তুমি করবে কিভাবে, আর পাঠাবেই বা কাকে? কঙ্কাবতীর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কিন্তু বলরাম যে প্রশ্নটা চাপিয়ে দিল সেটাও কিন্তু ফেলে দেবার মতো নয়। সেটা না হয় হলো, কিন্তু এর ফাঁকে তুমি কি করতে চাইছো? ভাই কোনো উত্তর দিল না। চোখের কড়া নজর ধরা পড়েছে। এরম ভাবে কি ভাবছে ভাই? এরম ভাবে তাকিয়ে কেন আছে? কিছুই বুঝলাম না আমি। ভাই বীর বীর করে উঠল, গ্রেগরি আমাদের বিষয়ে অনেক কিছু জানে। তিনি কি কি জানেন আর কে তাকে সেগুলো জানিয়েছেন সেই ব্যাপারে খোঁজ নেব, কিন্তু গ্রেগরির কাছে পাঠাবো কাকে? সরস্বতীকে তো উনি ভালোভাবেই চেনেন না। দিদিকে এর মধ্যে জড়াবো না, তার দুটো কারণ। এক, উনি দিদির বিয়েতে এসেছিলেন, আর দুই, আমাদের ডেরায় যাওয়া নিয়ে বাড়িতে সেদিন খুব ঝামেলা হয়েছে।
আর রাধাদিকেও উনি সেদিন ঝাঁসির রাজসভায় দেখে নিয়েছেন। রানী লক্ষ্মীবাই ডেকে পাঠিয়েছিলেন একসঙ্গে। ভাইকে এত চিন্তিত আগে দেখিনি আমি, কিন্তু ও যা ভাবছে সেটা করা কি সম্ভব? আমি বললাম, ইন্দ্রনাথ আর কাদম্বিনী কোনো পরিকল্পনা করছে নিশ্চয়ই, কি করছে জানি না, কিন্তু সরস্বতী? সরস্বতী? কি হয়েছে সরস্বতীর? তোর হবু বউকে একটু সামলে রাখিস ভাই, ওর জীবন কিন্তু বিপন্ন। এর থেকে বেশি আমি বলতে পারলাম না। কি বলতাম আমি? তোর বউকে মেরে ফেলার পরিকল্পনা করছে কাদম্বিনী আর ইন্দ্রনাথ। আমিও তোমায় সাবধান করতাম সূর্য, এই বাড়িতে খুব বড় একটা চক্রান্ত চলছে, যেটা কিন্তু কারোরই ভালো হবে না, বলল বলরাম। ভাই গিয়ে দরজার সামনে দাঁড়ালো। মুখের অবস্থা বুঝলাম না। ডান হাত কপালে রাখলো ধীরে ধীরে, খুব ক্ষীণভাবে বলল, রাধাদি ঠিকই বলেছিল, ভুবনেশ্বর ফিরে এসে আমার ভাবনার পরিবর্তন করা উচিত। রাধা যে এই কথা বলেছে সেটা ভাই চিঠিতে লিখে পাঠিয়েছিল। আরও কিছুক্ষণ নীরবতা পালন করলো ভাই, তারপর বেশ চাপা গলায় প্রশ্ন করল, সরস্বতী আর কাদম্বিনী কোথায়? নিজেদের ঘরে। কেন? কিছু না বলরাম, একবার খবর নাও তো, গ্রেগরি কখন বাড়ি থাকেন? তোমার পরিকল্পনাটা ঠিক কি? আমি, তুমি আর কঙ্কাবতী গ্রেগরির বাড়ি গিয়ে সব স্বদেশীদের বিরুদ্ধে প্রমাণ লোপাট করে দেব। কঙ্কাবতী? আমি অবাক হলাম। জেনে শুনে ওর জীবনটা বিপদের মুখে ঠেলে দিবি ভাই? তুমি অত ভেবো না দিদি, আমার কিচ্ছু হবে না, বলল কঙ্কাবতী। আমি নিজের ওপর ভরসা রাখি। কঙ্কাবতীর দৃঢ়তা ভাইয়ের চোখে ভরসা আনলেও আমার মনে ভয় নিয়ে এলো। ভাই বলল, আজকের মধ্যেই খবর চাই বলরাম, যেভাবেই হোক। তারিখ 24শে এপ্রিল। সেদিন ছিল পূর্ণিমা। সূর্য, কঙ্কাবতী এবং বলরাম নিজেদের উদ্দেশ্য সফল করার কাজে বেরিয়ে পড়েছে। কিন্তু সত্যি কি ওরা সফল হবে? পূর্ণিমার চাঁদের আলোয় যখন ভুবনেশ্বর ভেসে যাচ্ছে, তখনই গ্রেগারির জীবনে অন্ধকার নেমে আসবে। কিন্তু কি হচ্ছে ওখানে? চিন্তায় কৃষ্ণার চোখে ঘুম নেই। আমার পরিচয় এখানে নিষ্প্রয়োজন। আমি কে বা এই নথি কিভাবে জানলাম সেটা কৃষ্ণা বৌঠান এবং শঙ্কর দাদা জানেন, কিন্তু আমি নিজের পরিচয় অজ্ঞাত রেখেই এটা লিখে রাখছি, কারণ আমি চিরকাল আড়ালেই থাকি। শঙ্কর দাদাকে বৌঠান জানায় সূর্য, কঙ্কাবতী আর বলরামের যাত্রার কথা। শঙ্কর দাদা চিন্তিতভাবে বলেন, ওহ, সূর্যটা কি করলো বলো তো? এই কাজটা করার আগে একবার আমার সাথে তো আলোচনা করে নিতে পারতো। যদি ওরা ধরা পড়ে তাহলে ওদের যে কি হবে বুঝতে পারছো? বৌঠান বুঝতে পারছিল, কিন্তু সূর্যকে নিয়ে ওনার একার না, আমাদের প্রত্যেকের ভয়। স্বদেশী মন্ত্রে দীক্ষিত বলেই ভয় পায় না সে। সেসব আমি জানি না, বললেন শঙ্কর দাদা। কিন্তু যদি একবার ধরা পড়ে, জানি না কি হবে। কৃষ্ণা বৌঠানের চিরকালের সঙ্গী হলো তার ভয়। এই ভয় তার ভাই সূর্যকে নিয়ে। কিন্তু ভাই ধরা কেন পড়বে? কোন অপরাধে ধরা পড়বে? স্বদেশী হওয়া যদি অপরাধ হয়, তবে সারা ভারতবাসীকে গ্রেফতার করা উচিত। এই দেশ আমাদের, আমরা তো সবাই স্বদেশী। কৃষ্ণা বৌঠানের এত বড় কথা শুনে শঙ্কর দাদা বেশ কিছুক্ষণ হাসে, তারপর বলে, রক্তের টান এটা কি বলে? কিন্তু রক্তের সম্পর্ক দিয়ে তো আর স্বদেশী আন্দোলন চলে না কৃষ্ণা। রক্তের সম্পর্ক বা ভালোবাসা দিয়ে তো কোর্টের স্বদেশী জেতাতে পারবে না। কিন্তু কিভাবে হয়? আমি প্রথম মাতৃত্বের স্বাদ পাই
যখন ভাইয়ের সব ভার মা আমার উপর দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিকই তাই, সূর্যকে জন্ম দিয়েই ওর মা মারা যায়, আর সেই থেকে সূর্যর দায়িত্ব কৃষ্ণা নিয়েছে। শঙ্কর দাদার সঙ্গে বৌঠানের বিয়ে হবার পর মামাবাবু সূর্যর দায়িত্ব নিতে চাননি। নায়েব মশাই অনেক অনুরোধ করেন এবং শঙ্কর দাদা বলায় মামাবাবু রাজি হন সূর্যের দায়িত্ব নিতে। এর মধ্যে হলো আরেক ঝামেলা। মামাবাবু সূর্যর দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই একটা শর্ত চাপিয়ে দিলেন প্রত্যেকের মাথার উপর। কিন্তু ততদিনে সূর্য পুরো দস্তুর স্বদেশী দীক্ষায় দীক্ষিত হয়ে উঠেছে, আর ইতিমধ্যে রাধারানীর দলে যোগও দিয়ে ফেলেছে। তাই নায়েব মশাই, শঙ্কর দাদা এবং কৃষ্ণা বৌঠান মিথ্যা প্রতিশ্রুতি দেন যে তার ছেলে স্বদেশী হবে না। আর এদিকে গোপনে গোপনে সূর্য স্বাধীনতার লড়াই লড়তে থাকে। যেদিন মামাবাবুর কানে খবরটা আসে সেদিন থেকেই দুজনের দ্বন্দ্ব শুরু হল। এবার কাজের কথা লিখে রাখি। সেদিন রাতে বলরাম, কঙ্কাবতী আর সূর্য বেগারির বাড়ি যায়। যাই হয়ে যাক, ওদের বিশ্বাস ছিল যে ওরা ধরা পড়বে না। সূর্যর কড়া নির্দেশ ছিল বিপদ যতই আসুক কেউ সারেন্ডার করবে না। বাড়ির সামনে প্রহরী দেখে কিছুটা থমকে গিয়েছিল ওরা তিনজন। বলরাম, কঙ্কাবতীকে নিয়ে সামনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করো, আমি পিছনের দরজা দিয়ে ঢুকছি। সূর্য কথাটা বলে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কঙ্কাবতীর সূর্যদা ডাক শুনে থেমে গেল। কঙ্কাবতী ধীর পায়ে এগিয়ে গেল সূর্যর দিকে। নিজের খেয়াল রেখো, আর যদি মনে হয় আমাদের ডাক দিও, আমরা কিন্তু এখানেই আছি। সূর্য ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই বলরাম বলল, সংকেত দেবে কি করে সেটা বলে যাও। সূর্য কিছুক্ষণ ভাবল, তারপর বলল, জন্তুর ডাক। আমি কুকুরের ডাক ডাকলে বুঝবে কাজ হয়ে গিয়েছে, আর শিয়ালের ডাক ডাকলে বুঝবে আমি বিপদে পড়েছি। সূর্য কাজে ব্যস্ত ছিল। শোনাবার মতো গল্প কঙ্কাবতীর কাছে। গেগারি সাহেবের চরিত্রের দোষ আছে সেটা ভুবনেশ্বর শহরে সবাই জানত, কিন্তু সেটা যে এমন গুরুতর ব্যাপার সেটা কিন্তু কারোর জানা ছিল না। গ্রেগারি সাহেব নিয়মিত নিষিদ্ধ পল্লীতে যাতায়াত করেন সেই খবর বলরাম নিয়েছিল, আর সেই নিষিদ্ধ পল্লীর এক মহিলার রূপ ধরেই কঙ্কাবতী গেছিল। কিভাবে গেছিল সেটা জানি না, কারণ বলরাম বলেন। বলরাম বাইরে অপেক্ষা করছিল কখন সূর্য সংকেত দেয়, কিন্তু কঙ্কাবতী, তার অভিজ্ঞতা একদিন এমন যন্ত্রণাদায়ক, অন্যদিকে তেমনই বৈচিত্র্যময়। তুমি আমার বন্দিনী, আমার বন্দিনী তুমি। কথার মাঝখানে এবং কথার শেষে হেসে উঠলেন সাহেব। হাসির দমকে কঙ্কাবতীর কি অবস্থা হয়েছিল তা বলা কঠিন, কিন্তু ওর যে ভালো লাগছিল না সেটা যে কেউ হরপ করে বলতে পারে। ভালো না লাগাই স্বাভাবিক ব্যাপার। আরে বাবা, প্রত্যেকটা মেয়েরই তো সম্মান আছে একটা, নাকি? সাহেব, তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? আমি তো আছি সারা রাত তোমার সঙ্গে। কঙ্কাবতীর পিঠে হাত রাখলো গ্রেগারি। খুব আলতোভাবে বোলাতে লাগলো। সবাই আমরা জানি গ্রেগারি ভারতীয় মহিলাদের ভোগের সামগ্রী ভাবে। কঙ্কাবতীর কথা শুনে সাহেব হালকা হাসল। হাসি মুখে সে বলল, তুমি বন্দিনী, সারা রাত কেন, সারা জীবন থাকবে তুমি। সাহেবের ধারণা নারী মানেই কেবল বাচ্চা প্রসবের যন্ত্র আর ফুর্তির সামগ্রী। সূর্য এটাই ভাঙতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল ভারতীয় নারীরা শুধু ভোগের সামগ্রী না। আমার ধরা এত সহজ নয় সাহেব। আমি জলের মতো তরল, আগুনের মতো জ্বলন্ত। ধরতে গেলে ফসকে যায়, আর ধরে ফেললে জ্বালিয়ে দিই। চলিতে আমার আপত্তি নেই কঙ্কাবতী। তাই নাকি সাহেব?
পড়ে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারবে তো? পারবো, নিশ্চয়ই। কথা শেষ হবার আগেই বাইরে থেকে কুকুরের ডাক এলো, আর ঘরের বাইরে থেকে বলরাম চেঁচিয়ে উঠল, কঙ্কাবতী, জলদি! সাহেব নেশার ঘরে কিছুই বুঝতে পারছে না, আর সেটা সুযোগ নিয়ে কঙ্কাবতী সজোরে ঘুষি মারল গ্রেগারিকে। সাহেব, আমার সাবধান বাণী আগেই শোনা উচিত ছিল তোমার। জমিদার বাড়িতে হই হই পড়ে গিয়েছিল। গ্রেগারি সাহেব বাড়িতে ঝামেলা বাঁধিয়ে দিয়েছেন, আর মামাবাবুর সঙ্গে সমানভাবে ঝামেলা করছেন। শঙ্কর দাদা অবশ্যই একবার সূর্যকে বলেছিল, তুমি যে কারণে গেছিলে সেটা কি সফল হয়েছ? তাহলে না হয় ওই গ্রেগারিকে সামলে নেওয়া যাবে। হাসি মুখে জবাব দিল, পূরণ হয়েছে জামাইবাবু। কথা শুনে শঙ্কর দাদা বলে, তাহলে এবার গ্রেগারির মুখোমুখি যাওয়া যায়? নির্ভয়ে যেতে পারি জামাইবাবু, কারণ একটা মেয়ের কাছে মার খাওয়ার কথা নিশ্চয়ই উনি বলতে পারবেন না। এরপর সরস্বতী এসে খবর দিল যে মামাবাবু সূর্যকে ডাকছেন। চলো শালা বাবু, এবার দেখে আসি মামার বক্তব্যটা কি। গ্রেগারি রাগে ফুঁসছিলেন। তিনি মামাবাবুর উপর প্রচন্ড হম্বিতম্বি করছিলেন। আমাদের থেকে অনেক কিছু লুকাইতেছ জামিনদার, বলো স্বদেশীরা কোথায়? মামাবাবু কোনো উত্তর দিলেন না। মামার কাছে উত্তর দেবার কিছুই নেই। এ বাড়িতে সূর্য ছাড়া আর কেউ স্বদেশী করে না, কাজেই সূর্যকেই উনি খুঁজছেন। খোঁজার কারণ স্পষ্ট। সূর্য আর শঙ্কর দাদা ঘরে ঢুকতেই মামাবাবু বললেন, এই যে সূর্য, সাহেব তোমাকে খুঁজছেন। সূর্য কিছু বলার আগেই গ্রেগারি বলল, ইউ ব্লাডি সোয়াইন, আমার ঘরে স্বদেশী ঢুকাইয়া আমাকেই মারিতে চাও? সূর্যর মুখে হাসি সবাইকে অবাক করল। আমরা সবাই জানি সূর্য যা সিদ্ধান্ত নেয় তা দৃঢ়তার সঙ্গে নেয়, আর উত্তর দিলেও সাহসের সঙ্গেই দেয়। সাহেব, তোমাকে মারার হলে সবার সামনে মারব, গোপনে মেরে কোনো মজা নেই। গ্রেগারি আরও রেগে উঠল সূর্যের কথা শুনে। সে চেঁচিয়ে ওঠে, ইউ ব্লাডি সোয়াইন, শাট আপ! কি ভেবেছো তুমি নিজেকে? হ্যাঁ, কি ভেবেছো তুমি নিজেকে? একটা নোংরা প্রস্টিটিউটকে কাজে লাগিয়ে আমাকে মার খাওয়াচ্ছ? ইউ শুড হ্যাভ শেম অন ইউ। সূর্য হেসে উঠল খুব জোরে। আমরাও হেসে উঠলাম। ও, তার মানে একটা মেয়ের কাছে মার খেয়ে এখানে এসেছো চেঁচাতে? বুঝলাম এই মজা করার মানে ভবিষ্যতে খুব সাংঘাতিক হতে পারে, আর এতে যে সূর্যের ক্ষতি হতে পারে এটা বোঝার কঠিন না। কিন্তু এই বিপদ কোন দিক দিয়ে যে আসবে তা আমাদের জানা নেই কারোর। সাহেব বলে উঠল, এটা তুমি খুব ভুল করিলে সূর্য, খুব ভুল করিলে তুমি। এরা রাগের বহিঃপ্রকাশ। রাগ দেখিয়ে গ্রেগারি বেরিয়ে গেলেন, আর সূর্য তাকিয়ে থাকলো ঘরের বাইরে। মামাবাবু শান্তভাবে বললেন, সূর্য, এর পরেও কি তোমাকে এ বাড়িতে থাকা উচিত? এই ভয়টাই সবাই পাচ্ছিল। কিন্তু সূর্য তো কোনো অপরাধ করেনি। যদি ইংরেজদের বিরোধিতা করার অপরাধ হয় তবে তো আমরা সবাই তাই করি। শঙ্করদা বলল, মামা বাবু, ইংরেজদের বিরোধিতা করা যদি সূর্যের অপরাধ হয় তাহলে সেই অপরাধে আমিও অপরাধী। কে জানে মামাবাবু কি ভাবছেন। কিছুক্ষণ চুপ থেকে উনি বললেন, ও, তার মানে তলায় তলায় তুমিও স্বদেশী দলে নাম লিখিয়েছো? স্বদেশী হওয়ার জন্য কোনো দল লাগে না মামা বাবু। শঙ্কর দাদা বললেন, এই দেশ আমাদের, এখানে ইংরেজদের কোনো অধিকার নেই। ও, তার মানে তুমিও দেশের ভালো চাও না, তাই তো? ভালো চাই মামা বাবু, কিন্তু এই ইংরেজ শাসিত ভাড়ার আমি চাই না। এই জমিদার বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই, বেরিয়ে যাও তোমরা এক্ষুনি। বেরিয়ে যাব মামা বাবু, আপনার কোনো ভয় নেই। আপনার উত্তরাধিকারী আমি হব না। তাছাড়া আপনার ওই জমিদারির প্রতিও না আমার কোনো লোভ নেই।
কথাটা বলে সূর্যের দিকে তাকিয়ে শঙ্কর দাদা বলল, চলো সূর্য, কাল সকাল হলেই আমরা বেরিয়ে যাব। আজ রাতটুকু মামাবাবু আশা করি আমাদের সহ্য করে নেবেন। সূর্য, তোমায় ছাড়া আমি কিভাবে থাকবো? আমাদের বিচ্ছেদ সাময়িক সরস্বতী। দেশ স্বাধীন হলেই আমরা আবার এক হব। কিন্তু স্বাধীনতা অনিশ্চিত। দেশ যে স্বাধীন হবেই, এটা কি তুমি জোর দিয়ে বলতে পারো? স্বাধীন আমরা হবই সরস্বতী, হবই, এই বিশ্বাস আমার আছে। আজকের এই বিকেলটাই জমিদার বাড়িতে সূর্যের শেষ বিকেল। আগামীকাল সে চলে যাচ্ছে। সঙ্গে যাবে শঙ্কর দাদা, কৃষ্ণা বৌঠান আর ওদের 2 ছেলে মেয়ে। এই পড়ন্ত বিকেলে অনেক কিছু মনে পড়ছে সূর্য। যেদিন রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে ওর দেখা করে, সেদিনও ভরসা করে বলেছিল, ভয় নেই রানীমা, লড়াই আমরা চালিয়ে যাবই। কিন্তু এবার লড়াই চালাবে কিভাবে? কথাটা দেবার সময় তো সূর্য জানতো না যে ওকে জমিদার বাড়ি ছাড়তে হবে। তাছাড়া শত্রু যখন ঘরেই আছে, তখন স্বপ্ন দেখে লাভ কি? ঘর শত্রু বিভীষণ থাকলে কাজ করা খুব কঠিন সরস্বতী। যে কজন স্বদেশী আজ ধরা পড়েছে, তারা ঘরের শত্রুর জন্যই ধরা পড়েছে। সূর্যের মধ্যে হতাশা দেখতে চায় না সরস্বতী। সূর্যের কাঁধে হালকা করে হাত রাখল। সূর্যের চোখে জল। এই প্রথম সূর্যকে কাঁদতে দেখল সরস্বতী। তুমি কাঁদছো? বেশ কিছুক্ষণ চুপ করে থেকে সূর্য বলল, ইন্দ্রনাথ ইংরেজ সাহেবদের দলে গিয়ে যোগ দিয়েছে। সেটা হয়তো দমিয়ে দিতে পারতাম, কিন্তু কাদম্বিনী যে তোমার থেকে আমাকে আলাদা করে দিতে চাইছে, আর তার জন্য সে ইন্দ্রের সাহায্য নিচ্ছে। সরস্বতী শক্ত করে সূর্যের হাতটা ধরল। সরস্বতীর এই রূপ আগে সূর্য কোনোদিন দেখেনি। তুমি ভেঙে পড়ছো সূর্য? কেন? আমি যে তোমার, সেটা কি নতুন করে বলে দিতে হবে? তোমার উপর আমার ভরসা আছে, কিন্তু ওই কাদম্বিনীকে আমি বিশ্বাস করি না। আমাকে নিয়ে যাবে সঙ্গে? সরস্বতী বেশ খানিকটা ভেবে এই প্রশ্ন করল। সূর্য অবাক হলো। সরস্বতী সত্যিই যেতে চায়? সরস্বতী ওকে ভালোবাসে, সেটা সূর্য জেনে এসেছে এতদিন। কিন্তু ওর জন্য বাড়ি ছাড়ার সিদ্ধান্ত? আশ্চর্য, সত্যিই আশ্চর্য। তোমাকে ছেড়ে বাড়িতে থাকা কষ্টকর। বাবাও তোমাকে মেনে নেবে না। এই বাড়িতে স্বদেশীর জায়গা নেই, কাজেই আমারও জায়গা নেই। সূর্য অবাক হলো বেশ। স্বদেশীদের জায়গা নেই বলে সরস্বতীরও জায়গা হবে না? তার মানে কি? তোমায় নিজের স্বামী বলে গ্রহণ করেছি। তোমার যদি স্বদেশী মন্ত্রে দীক্ষা হয়, আমি কিভাবে মুখ ফিরিয়ে থাকি বলো তো? সূর্য সরস্বতীর কাঁধ ধরল শক্ত করে। আজ সব কিছু পরিষ্কার করে নেওয়া ভালো। সূর্য নরম সুরে জিজ্ঞেস করল, তুমি আমার সঙ্গে যেতে চাইছো? তুমি কষ্ট করতে পারবে তো? সরস্বতীর মুখে ম্লান হাসি দেখা দিল। সেই হাসিতে কি রহস্য লুকোনো আছে সেটা সূর্য বুঝল না। সরস্বতী বলল, নিজের ভালোবাসার জন্য সব পারি সূর্য। যদি তুমি আমার সঙ্গে থাকো, পুরো দুনিয়া থেকে আলাদা হতে পারি সূর্য। সূর্য উত্তেজিত হয়ে সরস্বতীকে কাছে টেনে নিল আরো। সত্যি বলছো? তবে চলো চলো কাল আমার সঙ্গে। সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই। দুজন দুজনকে জড়িয়ে ধরল। শেষ হলো আজকের নিবেদন। সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে ভরাধীন ভারতের কাহিনী, স্বাধীনতার প্রথম পর্ব। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সবার মধ্যে ছড়িয়ে দিয়ে যাবেন এই গল্প। সূর্যর ভূমিকায় আয়ুষ্মান নাগ, সরস্বতীর চরিত্রে
ঋত্বিকা মিত্র। জমিদারের চরিত্রে অরিন্দম ভৌমিক। কাদম্বিনী মোনালি কর্মকার। শঙ্কর চৌধুরী শুভ্রপাল। কৃষ্ণার চরিত্রে সায়ন্তী দে। অভিদার ভূমিকায় রাজদীপ পাল। রাধার চরিত্রে স্মরণিকা মণ্ডল। ইন্দ্রনাথ ও পাঠকের ভূমিকায় অনুভব মুখার্জি। কঙ্কাবতীর ভূমিকায় তৃষা বারিক। ইন্সপেক্টর গ্রেগরি, বলরাম এবং পট্টনাভ রাওয়ের চরিত্রে শুভায়ন মুখার্জি। আংশিক গল্প পাঠে সুদীপ ব্যানার্জি এবং রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রে শ্রেয়া ঘোষ। পর্ব পরিচালনা অনুভব মুখার্জি। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়। সহকারী ঐশী ভট্টাচার্য। সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার। বিশেষ কৃতজ্ঞতা শ্রীপর্ণা রায়। কাহিনী সূত্র আমি মোনালি। আমি অনুভব। আজকের মতো সাহিত্যের সেরা সময় বিদায় নিচ্ছে। আগামী সোমবার স্বাধীনতার দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।